আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা পড়ব হচ্ছে গুণোত্তর ধারার 2 নম্বর পর্ব। হ্যাঁ, গুণোত্তর ধারার 2 নম্বর ক্লাস। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমার যতদূর মনে হয় আমি আপনাদেরকে সলভ করে দিছিলাম 101 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা সলভ করছিলাম, তাই না? 102 থেকে আজকে সলভ করব। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, 102 নাম্বার থেকে আমরা শুরু করব। একশো দুই 102। আচ্ছা, এই যে 102 নাম্বার প্রশ্নটা দেখেন। 102 নাম্বার প্রশ্নে কি বলছে যে একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে 25 এবং ষষ্ঠ পদ হচ্ছে 1/25 হলে সাধারণ অনুপাত কত? সবাই একটু তাকাবেন। আগে দেখতে হবে যে কি নির্ণয় করতে বলছে। নির্ণয় করতে বলছে কি? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে হচ্ছে আর, কমন রেশিও। এই আর এর মানটা বের করতে বলছে এবং এই আর এর মান বের করতে যায় কি কি দেওয়া আছে। আচ্ছা, এই আর এর মান বের করতে যায় দেওয়া আছে হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ মানে T2 এবং ষষ্ঠ পদ মানে T6। ওকে ফাইন। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এই T2 নিয়ে কাজ করব। তাহলে T2 নিয়ে যদি কাজ করি, খেয়াল করুন প্লিজ, এই T2 নিয়ে যদি কাজ করি তাহলে T2 ইকুয়াল টু আমরা কি? T2 ইকুয়াল টু মান কত? T2 ইকুয়াল টু 25। আর T2 সূত্র কি? nতম পদ Tn ইকুয়াল টু কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। যে nতম পদের সূত্র Tn ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দ্বিতীয় পদের সূত্র কি হবে? তাহলে a r টু দি পাওয়ার n এর জায়গা হবে 2। তাহলে a r টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 25। এখন তার মানে a 2 থেকে 1 গেলে কত? 1। তো আর এর উপরে 1 দেওয়া যা, না দেওয়া তাই। তার মানে 2r টু দি পাওয়ার a r টু দি পাওয়ার 1, এই যে 2 মাইনাস 1, 1 দিলেও যা, না দিলেও তাই। দিলাম না, ইজ ইকুয়াল টু 25। তার মানে আমরা এখান থেকে কি পাইলাম? a r ইকুয়াল টু 25। তাহলে আমরা বের করবো কিসের মান? আর এর মান। এই আর এর মানটা যদি বের করতে চান তাহলে এর মান জানতে হবে, কিন্তু কোশ্চেনে কোথাও কিন্তু এ মানে প্রথম পদের মান কিন্তু উল্লেখ নেই। কি সমস্যা? আচ্ছা সরি, কোথাও কিন্তু এ মানে প্রথম পদের মান কিন্তু উল্লেখ নাই। যেহেতু প্রথম পদের মান উল্লেখ নাই, তার মানে আমার এই সরাসরি এই লাইন থেকে হবে না, আরো কিছু ডেটা লাগবে। তার জন্য কিন্তু এই ষষ্ঠ পদের মান দেওয়া আছে, তাই আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। আর এই যে ষষ্ঠ পদ মানে T6, এদিকে তাকান, T6 ইকুয়াল টু কি? 1/25, 1 ডিভাইডেড বাই 25। এখন T6 এর সূত্র কি হবে? a r টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে 5, a r টু দি পাওয়ার 6 মাইনাস 1, 6 মাইনাস 1 মানে 5, একবারে দিয়ে দিলাম 1/25। এবার আমি কি বলছিলাম যে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এই মানটা কি করা যায়? ইউজ করা যায়। তো এখানে যদি a r আছে তাহলে এটাকে আমরা লিখবো a r ইন্টু r টু দি পাওয়ার 4। কেন? এই যে আর এখানে একটা আর এই 4টা আর, মোট 5টা আর। এখন বললেন এখানে আর কেন লিখছেন? কারণ এই মানটা এখানে আর এর একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা এখানে ইনপুট দিব বলে এরকম করে সাজাইছি, বুঝছেন? ইজ ইকুয়াল টু 1/25। ওকে ফাইন। আর এর ভ্যালু কত? 25। তাহলে এই আর এর পরিবর্তে আমি 25 লিখে দিলাম ইন্টু r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/25। এবার যেহেতু আমরা আর এর মান বের করবো, তাহলে আর রেখে দিব, আর আর ব্যতীত যা যা আছে সব ওই পাশে পার করে দিব। তাহলে এই 25 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1/25। এই 25 এই পাশ থেকে এখানে নিচে চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন এখানে আছে r টু দি পাওয়ার 4, আর এই 25 আর 25 625 হয়, কিন্তু আমরা এটা করবো না। এই 25 কে লিখবো 5 স্কোয়ার, আর এই 25 কে লিখবো 5 স্কোয়ার, তাই কিনা? তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার আর 5 স্কোয়ার, এখানে 5 দুইটা, এখানে 5 দুইটা, তাহলে মোট হচ্ছে 4টা 5 মানে 5 টু দি পাওয়ার 4।
এখন এটা হচ্ছে r টু দি পাওয়ার 4। আমরা যেহেতু ভাই r এর মান বের করব, তাইলে আমার এই পাশে পাওয়ার 4 আছে, এই পাশে আমার পাওয়ার 4 আনতে হবে, সবার উপরে পাওয়ার 4 আনতে হবে। তো 5 এর উপরে 4 আছে কিন্তু 1 এর উপরে 4 নাই। তো 1 এর উপরে 4 আনা তো কোনো ব্যাপার না, কারণ 1 এর উপরে 4 আনলেও 1 না আনলেও 1। প্রশ্ন হচ্ছে তাহলে 1 এর উপরে কেন 4 আনলাম? কারণ আমার এই পাশে যেহেতু পাওয়ার 4 আছে, এই পাশেও সবার উপরে পাওয়ার 4 লাগবে। তো 5 এর উপরে 4 আছে, 1 এর উপরে নাই, এই পাশে পাওয়ার 4 এর সাথে মিলানোর জন্য আনছি, বুঝছেন? তাহলে এই পাশে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 এর উপরে 4 আছে, 5 এর উপরে 4 আছে, তাই 1/5 হোল টু দি পাওয়ার 4। দেখেন এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার 4 হলে সমান হলে দুই পাশে ভিত্তি সমান, তাহলে এই পাশে ভিত্তি r আর এই পাশে ভিত্তি হচ্ছে 1/5। তাহলে অতএব r ইজ ইকুয়াল টু 1/5। আশা করি বুঝতে পারছেন। r এর ভ্যালু হচ্ছে 1/5। খুবই সিম্পল, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, অথবা আপনি কি করতে পারেন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরে এই 2 আর 1 ভাগ করলেও কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, 2 এবং 1 ভাগ করলেও হবে, দেখাইছিলাম কিন্তু এইটাকে। আচ্ছা, আমি দ্বিতীয় মেথডটাও দেখাই দিচ্ছি আরেকবার। এটা হলো 1 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমার যেহেতু এই আর এর মান বের করতে গেলে ঝামেলা এখানে পাকাইছে হচ্ছে এ, কারণ এর মানটা আমার জানা নাই। তাহলে আমি এই ইকুয়েশন দিয়ে এই ইকুয়েশনকে ভাগ করলে এই এ আর এ কেটে যাবে, যার মান জানা নাই সেটা কেটেই যাবে। তাহলে আমি 2/1 করব, 2/1, তাহলে 2 মানে যেটা, তার মানে আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 1/25 আর এখানে হচ্ছে 25। বুঝি এই এ কাটা, এখানে 5টা আর থেকে একটা আর চলে গেলে 4টা আর থাকবে, মানে r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/25। এর নিচে কিছু নাই, মানে 1, তাহলে 1 যাবে উপরে, নিচে হচ্ছে 25। তাহলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 বাই, এটা হচ্ছে 5 স্কয়ার, এটা 5 স্কয়ার, এই 5 স্কয়ার আর 5 স্কয়ার গুণ করলে 5 টু দি পাওয়ার 4। এগুলো একবারে লিখতে হবে। আগের অঙ্কে তো আমি দেখলাম 5 স্কয়ার ইনটু 5 স্কয়ার, ওগুলো লাইন স্কিপ করতে হবে। এখানে এটা 5 স্কয়ার মানে 5 স্কয়ার মানে 5 টু দি পাওয়ার 2, 5 স্কয়ার 5 স্কয়ার 5 স্কয়ার মানে 5 টু দি পাওয়ার 4। এখন এটা হচ্ছে r টু দি পাওয়ার 4। আমার এই পাশেও, এই পাশে যেহেতু পাওয়ার 4 আছে, এই পাশেও আমার পুরোটার উপরে পাওয়ার 4 লাগবে। তাহলে এই পাশে উপরে আছে 1, নিচে আছে 5, আর এই সম্পূর্ণটার উপর 4 দিয়ে দিচ্ছি। কেন? কারণ 1 এর উপরে 4 এমনিতেই বিবেচনা করা যায়, কারণ 1 এর উপরে 4 দিলে 1ই হবে। তাহলে কেন দিলাম? কারণ এই পাশে 4 আছে, তাই এই পাশে 4 করলাম, বুঝছেন? 5 এর উপরে 4 আছে, মনে মনে 1 এর উপরে 4 আছে ধরে নিয়ে যায়। তাহলে 1 এর উপরে 4 আছে, 5 এর উপরে 4 আছে, তাহলে দুজনের উপর যেহেতু সেম পাওয়ার, তাহলে দুইজনকে হোল টু দি পাওয়ার এটা লেখা যায়। ক্লিয়ার? তাহলে এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে ভিত্তি সমান, তাহলে এই পাশে ভিত্তি r, এই পাশে ভিত্তি 1/5। তাহলে অতএব r ইজ ইকুয়াল টু 1/5। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? নেক্সট কি বলছে? 128, 64, 32 আপ টু ধারাটির অষ্টম পদ কত? কি বের করতে বলছে বলেন? বের করতে বলছে ধারাটির অষ্টম পদ। অষ্টম পদ মানে T8। অষ্টম পদ মানে কি? অষ্টম পদ মানে T8। আচ্ছা, তাহলে এখন দেওয়া আছে কি? দেওয়া আছে যে প্রথম পদ এ দেওয়া আছে। এখন দেখেন অষ্টম পদ T8 এর সূত্র কি? T8 ইকুয়াল টু কি হবে? সূত্র কি? a r টু দি পাওয়ার 7। এখন থেকে আর লিখবো না a r টু দি পাওয়ার n-1, এইসব লিখবো না, কারণ আমি জানি যে n এর মান হচ্ছে 8, তাহলে 8 - 1 মানে তো 7 একবারে। তাহলে T8 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 7, ব্যাস। তাহলে আমার যদি এই অষ্টম পদের মান বের করতে হয়, প্রথম পদ জানতে হবে, দেওয়া আছে। আর r এর মান জানতে হবে, দেওয়া নাই, বের করতে হবে। তাহলে r কেমনে বের করে? r বের করতে গেলে যে কোনো পদ থেকে তার আগের পদ ভাগ দেন। তাহলে 32, এই 32 কে 64 দিয়ে ভাগ দেন, তাহলে 32 ভাগ হচ্ছে 64। তাহলে 32 দিয়ে 64 দুইবার যায়, 32 একে 32, 32 দুগুণে 64। তাহলে r এর মান কত? 1/2, ব্যাস। r এর মান হাফ। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 128 ইন্টু r এর মান হচ্ছে 1/2, তার উপরে আছে 7, তার উপরে 7। তো এটা হচ্ছে 128 ইন্টু, এবার তাকান এই 7 কার উপরে আছে? এই 7 1 এর উপরও আছে, 2 এর উপরও আছে। তার মানে এই 7টাকে আমি 1 এর উপরেও দিয়ে দিতে পারি, এই 2 এর উপরেও দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে 128 ইন্টু এই 1 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 1, আর 2 টু দি পাওয়ার 7 মানে কিন্তু 128। 2 টু দি পাওয়ার 7 মানে কিন্তু 128। তাহলে 128 কেটে থাকলো হচ্ছে 1, তার মানে T8 ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছেন? তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন ইজ রাইট, 1। ওয়ালাইকুম আসসালাম। এটা কত? 103 নাম্বার না? 103 এর হচ্ছে এ, রাইট। ঠিক আছে। এখন দেখেন, তাকাবেন প্লিজ। এখন এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত বসাইছি? 128। অনেকে বলে যে ভাই 2 টু দি পাওয়ার 7 এর মান যে 128, এটা যদি আমার মনে না থাকে, মনে না থাকলে তো সমস্যা নেই। 2 টু দি পাওয়ার 7 মানে যে 128, এটা যদি ভুলে যান, আপনি 2 টু দি পাওয়ার 7 কে ভেঙে নেন, এখানে 7টা 2 গুণাকার আছে না? তাকান প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান, এগুলো খুব কাজে লাগবে পরীক্ষা হলে। 2 টু দি পাওয়ার 7 মানে তো 7টা 2 গুণাকার আছে, এটাকে আমি লিখবো 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2।
এই দেখেন 3টা 2 3টা 2 6টা 2 আর 1টা 2 7টা 2, এই যে 3টা 2 3টা 2 6টা 2 আর 1টা 2 7টা 2, এই 2 কিউব মানে যে 8, এটা তো জানেন, এই 2 কিউব মানে 8, এটা তো জানেন, ইন্টু 2, এই 8 8 কত 64, এই 64কে 2 দিয়ে গুণ করলে 64 2 128। খুবই সিম্পল। যদি আপনার মনে না পাওয়ার যখন অনেক বেশি হয় তখন জিনিসটা ভুলে যেতেই পারেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, তখন কি করতে হবে, এটাকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলতে হবে, তারপরে আপনি দেখবেন যে পারছেন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে আছে, আচ্ছা নেক্সটে আছে, দেখেন একটু মনোযোগ দিবেন এবার। নেক্সটে আছে পি প্লাস 25 প্লাস কিউ প্লাস 625 প্লাস ডট 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 একটি গুণোত্তর ধারা হলে, বলে দিছে যে এটা একটা গুণোত্তর ধারা। খেয়াল করেন, এটা একটি গুণোত্তর ধারা হলে কিউ এর মান কত বুঝতে হবে। যে কি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে কিন্তু ভাইয়া কিউ এর মান, তাকাবেন প্লিজ। নির্ণয় করতে বলছে কিসের মান, কিউ এর মান। কিউ, এখন কিউ এখানে কি আসলে, কিউ কিন্তু এই ধারার একটা পদ, দেখেন কিউ কিন্তু এই ধারার একটা পদ, এই যে কত নম্বর পদ, 1 2 3। তার মানে এখানে যে কিউটা বের করতে বলছে, এই কিউ হচ্ছে 3 নম্বর পদ, মানে T3। এখন তাহলে কিউ এর মান, তাহলে T3 দেখেন, তাহলে T3 এর সূত্র কি, T3 ইকুয়াল টু কিউ। এখন T3 কে ভাঙলে কি হয়, T3 মানে এ আর স্কোয়ার। তাকান, T3 মানে এ আর স্কোয়ার। কেন কেন, কারণ এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 না, তাহলে এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে তো 2। আর এই এ মানে প্রথম পদ, এই প্রথম পদটা কিন্তু এখানে এ না, পি। খেয়াল করে দেখেন, প্রথম পদটা কিন্তু পি, তার মানে এর পরিবর্তে আমাকে বসাতে হবে পি। পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ। পি আর স্কোয়ার ইকুয়াল টু কিউ, এখানে সাইডে লিখে দিন এ ইকুয়াল টু পি। এখন তার মানে কিউ ইকুয়াল টু হচ্ছে পি আর স্কোয়ার। খেয়াল করে দেখেন, কিউ ইকুয়াল টু পি আর স্কোয়ার, তার মানে কিন্তু অপশনে তো কিউ এর মান দেওয়া আছে। তার মানে আমাকে যদি এই মানটা বের করতে হয়, তাকান প্লিজ, আমাকে যদি এই কিউ এর মানটা বের করতে হয়, তাহলে আমাকে যেভাবে পির মানটা বের করে নিয়ে আসতে হবে, পির মানটা বের করে নিয়ে আসতে হবে। এখন এই পির মানটা যদি আপনাকে বের করতে হয়, তাহলে নিশ্চয়ই এখানে আরো একটা পদকে নিয়ে কাজ করতে হবে, আরো একটা পদ। এখন কোন পদ নিয়ে কাজ করবেন আপনি, এটা কিন্তু 625, এটা জানা মান, আবার এটা কিন্তু 25, এটাও জানা মান। তার মানে আপনি এইটা অথবা এইটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, এই দুইটার মধ্যে যে কোনো একটা। আপনি এইটা নেন, এটা কততম পদ, 1 2 3 4, এটা কত, দ্বিতীয় পদ, এটা কিন্তু দ্বিতীয় পদ। আচ্ছা এটা নেন, এটা নেন, দ্বিতীয় পদ মানে T2 মান কত, 25। T2 সূত্র কি, T2 হচ্ছে এ আর ইকুয়াল টু 25। এ আর, খেয়াল করে দেখেন, এ আর কেন, তাকান প্লিজ, এ আর কেন, T2 মানে কি, T2 মানে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কিন্তু 1, এ আর টু দি পাওয়ার 1, বুঝছেন, একবার লিখতেছি। এ মানে কিন্তু পি ভাইয়া, পি, তার মানে এর পরিবর্তে পি বসালে পি আর ইকুয়াল টু 25। তাকান এইবার এই জিনিসটাকে খেয়াল করে দেখেন, পি আর ইকুয়াল টু কত, 25। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের এই যে অজানা রাশি পি থেকে গেছে, পি। আচ্ছা আচ্ছা এটা থাক, আমি এখন এটা নিয়ে একটু কাজ করি। এটা কত নম্বর পদ, এটা হচ্ছে আমাদের 3 4 নম্বর পদ। T4 ইজ ইকুয়াল টু 625। দেখেন, এন্ড T4 লিখলে কি হবে, এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3 ইজ ইকুয়াল টু 625। এই এর পরিবর্তে পি বসাই দিব, তাহলে পি আর কিউব ইজ ইকুয়াল টু 625। একটু তাকান, এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা 2 নাম্বার। এখন এই পি আর কিউবকে আমি এমন লিখবো হচ্ছে পি আর ইন্টু আর স্কোয়ার। লেখা যায় কিনা, যায়। কেন পি আর ইন্টু আর স্কোয়ার লিখলাম, কারণ এই পি আর এর একটা ভ্যালু আছে 25, এই মানটা বসাবো। তাহলে পি আর এর পরিবর্তে 25 এখানে বসাই দিই, ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। এই 25 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে আর স্কোয়ার, আর এই 25 এই পাশে ভাগ হলে এই 25 দিয়ে 625 কে 25 বার যায়, এই 25 দিয়ে এই পাশে ভাগ হবে, তাহলে আমি ভাগ করে কাটাকাটি করার আগে একবারই কাটাকাটি করে দেবো। 25 25 625 না, তাহলে 25 দিয়ে 625 25 বার যাবে, তাহলে এই পাশে থাকতেছে 25। তাহলে আর ইকুয়াল টু কি, এই স্কোয়ার এই পাশে রুট হবে, রুট 25 মানে 5। আর এর মান 5, এই আর এর মান জানা থাকলে কিন্তু সব পাওয়া যায়। আর এর মান কত, 5, সাধারণ অনুপাত 5। তাহলে আমি সাধারণ অনুপাতের মান পেয়ে গেছি। খেয়াল করেন প্লিজ, সাধারণ অনুপাতের মান পেয়ে গেছি। হ্যাঁ, এই সাধারণ অনুপাতের মান পাইলে তো অঙ্ক এখানেই সমাপ্ত। কারণ আমরা কি জানি, কোনো একটা পদের মানকে এই সাধারণ অনুপাতের মান দিয়ে গুণ করলে তার পরবর্তী পদ পাওয়া যায়। তাহলে আমার এই কিউবের মানটা কিভাবে পাবো, এই পদকে এই সাধারণ অনুপাতের মান দিয়ে গুণ করলে কিন্তু এর পরবর্তী পদ মানে কিউবের মান পাবো। ঠিক আছে, তার মানে আমার এই অঙ্কটুকু এটুক দরকার নেই, এটুক বাদেই হচ্ছে। দেখেন, ওইটুক দরকার নেই, শুধু এই 25 আর 625 অ্যানালাইসিস করে অঙ্ক করলেই হবে। ঠিক আছে,
কি হলো? এটুকু আমাদের দরকার হচ্ছে না। দেখেন, তাহলে আর এর মান পাইছি হচ্ছে 5। এই 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 25কে যদি আমি আর এর মান দিয়ে গুণ করি তাহলে তার পরবর্তী পদ পাবো। আমরা তো জানি একটা গুণোত্তর ধারা কেমনে গঠিত হয়, কোন একটা পদকে আর এর মান দিয়ে গুণ করলে তার পরবর্তী পদ পাওয়া যায়। তাহলে অতএব কিউ ইজ ইকুয়াল টু কি বলেন তো, এই 25কে কি করতে হবে, এই 25কে আর এর মান দিয়ে গুণ। তাহলে 25 আর আর এর মান বের হয়েছে কত, 5। 5 25 কত, 125 হয়েছে। 5 25 125। হ্যাঁ হয়েছে এটা। মানে আপনাকে আমি বলি, আমি তো আগেই বলছি যে কোন একটা ধারার এই লুকানো পদগুলো বের করতে গেলে কি লাগে, এই লুকানো পদগুলো বের করতে গেলে আর এর ভ্যালু লাগবে। আর জানা না থাকলে হবে না, আর এর ভ্যালু জানা থাকলেই হয়ে যাবে, আর এর ভ্যালু জানা থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি আর এর ভ্যালু কেমনে বের করবেন? আর এর ভ্যালু বের করতে গেলে এখানে যে জানা, এই পদগুলোর মধ্যে যে জানা পদ থাকবে না, ওই জানা পদগুলো নিয়ে আপনি দুইটা ইকুয়েশন পাবেন, এই যে। হ্যাঁ, আর এই দুইটা ইকুয়েশনের মধ্য থেকে আর এর ভ্যালু চলে আসবে, আর এর ভ্যালু চলে আসবে। ঠিক আছে, সেই আর এর ভ্যালু দিয়ে এটাকে গুণ করলে এর পরবর্তী পদ, তাহলে এই পদও কিন্তু বের করা যাবে। কিভাবে? তাহলে এই পি কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে তার পরবর্তী পদ পাবো। আমার কথা কি বুঝছেন? অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা আরো একটা ভাবে করা যাবে, দেখেন আরো একটা ভাবে করা যাবে। আমি বিকল্প মেথডটা করে দিচ্ছি। হ্যাঁ, বিকল্প দেখেন, বিকল্প দেখেন। বিকল্প আমি কিসের মান বের করব? কিউ এর মান বের করব। আচ্ছা, আমি যদি এই 25-এর সাথে, আমি যদি একটু তাকান প্লিজ, আমি যদি সাধারণ অনুপাত, এই দুইজনের মধ্যে সাধারণ অনুপাত নেই, সাধারণ অনুপাত করি, যে মান আসবে এই দুইজনের মধ্যে সাধারণ অনুপাত নিলে কি সেই মান আসবে না আলাদা আসবে? সেম ভ্যালু আসবে। কারণ আমরা কি জানি, কোন পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাতই তো সাধারণ অনুপাত। তাহলে কিউ ডিভাইডেড বাই 25 করলে যা হবে, 625 ডিভাইডেড বাই কিউ করলে তাই হবে। কারণ সাধারণ অনুপাত তো এইটা দিয়ে এটাকে ভাগ করলে যা আসবে, এইটা দিয়ে এটাকে ভাগ করলে তা আসবে, রাইট কিনা? তাহলে আমি এই কিউ দিয়ে 25কে ভাগ করি, কিউ ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 625 ডিভাইডেড বাই কিউ, তাই কিনা? আমার কথা বুঝছেন? এবার আড়াআড়ি গুণ করে দেন। আড়াআড়ি গুণ করলে এই কিউ আর কিউ মিলে হবে কিউ স্কোয়ার, আর এই 625-এর সাথে 625 গুণ হবে। গুণ না করে, এটা গুণ না করে এইভাবে রেখে দেন। এখন আমার যেহেতু কিউ এর মান বের করতে হবে, তাহলে স্কোয়ারটা এই পাশে রুট করে দেন। তাহলে এই পাশে থাকলো কিউ, আর স্কোয়ারটা এই পাশে রুট হলে 625 ইন্টু হচ্ছে 25। এখন দেখেন 625-এর বর্গমূল কত? 25। আর 25-এর বর্গমূল কত? 5। তাহলে 5 25-এ 125, এটা হলো কিউ। দেখেন, এই যে আরেকটা স্মার্ট মেথড। জি জি জি, যাবে যাবে, আমি দেখাচ্ছি, দুইটা অঙ্ক দেখাচ্ছি। এই যে এটা একটা স্মার্ট মেথড, এইভাবে করলে কোনো প্যারা নাই, সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? এই বিকল্পটা বুঝছেন আপনারা? প্লিজ একটু বলেন তো, বিকল্প মেথডটা বুঝছেন কিনা? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। বিকল্প মেথডটা বুঝছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমি একটু বলি, আচ্ছা মুছে দিচ্ছি। আমি আবারও বলি, যখন এরকম একটা গুণোত্তর ধারা দেওয়া থাকবে, তাকান, যখন এরকম একটা গুণোত্তর ধারা দেওয়া থাকবে এবং এই ধারা দিয়ে এর মধ্যে মিসিং না, অজানা কিছু পদ থাকবে, সেই অজানা পদের মান বের করতে বলবে, তখন আপনি শিওর থাকবেন আপনাকে যে করেই হোক এই আর এর ভ্যালুটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এই আর এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারলেই অঙ্ক শেষ। কারণ গুণোত্তর ধারার মূল কনসেপ্ট, মানে মূল খেলাটাই হচ্ছে আর এর মান নিয়ে। হ্যাঁ, তাহলে আর এর ভ্যালু বের করতে গেলে কিভাবে করব? এই যে ধারাটা দেওয়া থাকবে এর মধ্যে কিছু অজানা পদ থাকবে, কিছু অজানা রাশি থাকবে, আর কিছু জানা রাশি থাকবে। ওই জানা রাশিগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। ওই জানা রাশিগুলো নিয়ে কাজ করলে ওর মধ্যে ওই জানা রাশির সাহায্যে অজানা রাশির মান চলে আসবে, আর এর ভ্যালুটা চলে আসবে, বুঝছেন? ওই জানা রাশির সাহায্যে কি চলে আসবে? আর এর ভ্যালুটা চলে আসবে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? এখানে জানা রাশি হচ্ছে 25 আর 625। তাহলে 25 কয় নাম্বার পদ? 2 নাম্বার পদ, মানে টি2। খেয়াল করেন প্লিজ, আমি আরেকবার একটু করে দিচ্ছি যেহেতু এখানে একটু কনফিউশন হলো। টি2। আর এই 625 কয় নাম্বার পদ? 1 2 3 4, এটা হচ্ছে টি4। এই টি4 আর টি2 নিয়ে আমার কাজ। দেখেন, তাহলে টি2 ইকুয়াল টু 25
আর টি টু মানে নিশ্চয়ই এ আর টু দি পাওয়ার 2 - 1, 2 - 1 মানে 1, 1 মানে 1 দিলেও না দিলেও তাই, দিলাম না দিলাম, মানে এ আর ইকুয়াল টু 25 থাকুক, এইভাবে থাকুক। এই এ মানে কিন্তু আবার পি, এ মানে কিন্তু আবার এখানে পি, তাহলে পি আর ইকুয়াল টু 25। ওকে ভাই, ঠিক আছে, পি আর ইকুয়াল টু 25, রাইট। আচ্ছা, এখন দেখেন, এখন এই টি ফোর ইকুয়াল টু 625, টি ফোর মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4 - 1, 4 - 1 মানে 3 ইজ ইকুয়াল টু 625। এই এ মানে আবার পি, তাহলে পি আর কিউব ইজ ইকুয়াল টু 625। এইবার দেখতে হবে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এই ভ্যালুটা এখানে ব্যবহার করা যায়। সবসময় কিন্তু এরকম, আগেও এই অঙ্ক করাইছি। তাহলে পি আর কিউবকে আমি লিখবো পি আর ইন্টু কি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। কেন পি আর লিখলাম? কারণ এখানে পি আর আছে, পি আর এর ভ্যালু কত 25, এই পি আর এর পরিবর্তে এখানে 25 বসাই দেবো ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 625। যেহেতু আমরা আর এর মান বের করবো, তাহলে আর ব্যতীত সব এক পার করে দিব ওই পাশে। এই 25 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তো এই জিনিসটাকে ওই পাশে নিয়ে ভাগ করার চেয়ে একবার এই পাশ থেকে ওই পাশে কেটে দেন, তাহলে 25 দিয়ে 625 মধ্যে 25 বার যাবে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আর ইজ ইকুয়াল টু √25, √25 মানে 5, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 5। এখন এই আর এর ভ্যালু পেয়ে গেছি মানে অঙ্ক শেষ, আর এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি, কোন পদকে এই আর এর ভ্যালু দিয়ে গুণ করলে তার পরের পদ পাওয়া যায়, তাই কিনা? তার মানে এই 25কে যদি আর এর মান দিয়ে মানে 5 দিয়ে গুণ করি, তাহলে পরের পদ পাবো, মানে কিউ পাবো। তাহলে 25 গুণ 5 ইকুয়াল টু কিউ, তার মানে কিউ ইকুয়াল টু 25 গুণিত 5 ইজ ইকুয়াল টু 125। হ্যাঁ, এখন এই আর এর মানটা যদি এখানে বসাই দেন, এই আর এর মানটা এখানে বসাই দিয়ে পাশে ভাগ করলে পি এর মানও চলে আসবে। অথবা আপনি তো বুঝছেন যে কোনো পদকে তার আর এর মান দিয়ে গুণ করলে তার পরের পদ পাওয়া যায়। তাহলে এখানে প্রথম পদ পি, তাহলে পি এর সাথে এই আর এর মান মানে 5 দিয়ে গুণ করলে পরের পদ পাবো, পরের পদ মানে 25 পাবো, তাই কিনা? তাহলে 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ করেন, তাহলে হতে পি ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 5, তাহলে পি ইকুয়াল টু 5। এই যে পি এর মান বের করাও কিন্তু পরের অঙ্কে আসছে, খেয়াল করেন। দেখেন সেম প্রশ্নটা এখানে দিছি, সেম প্রশ্ন, পি প্লাস 25 প্লাস কিউ প্লাস 625 একটি গুণোত্তর ধারা হলে পি এর মান কত? এখানে কিন্তু পি এর মান নির্ণয় করতে বলছে, কিউ এর মান না। কিসের মান? পি এর মান। তার মানে আগের এই অঙ্কটা কিন্তু এই অঙ্কটাই দেখেন, এই অঙ্কটাই শুধু কি চাইছে, এই কিউ এর জায়গা পি চাইছে। দেখেন এই কিউ এর জায়গা কি চাইছে? পি। তো আপনার পি চাক আর কিউ চাক যাই চাক, আপনার টার্গেট আর এর মান বের করতে হবে ভাইয়া, আর এর ভ্যালু বের করতে হবে, আর এর ভ্যালু বের করতে হবে। তো আর এর ভ্যালু বের করার জন্য এখানে যে জানা দুইটা রাশি আছে না, এই জানা দুইটা রাশি নিয়ে কাজ করবেন। এই যে এটা হচ্ছে টি2, এটা হচ্ছে টি4, আমার কি করে দেওয়া লাগবে? আর এর ভ্যালু বের হবে, আর এর ভ্যালু বের হলে তো তারপরে এই প্রথম পদের সাথে আর এর মান, পি এর সাথে আর এর মান গুণ করলে পরের পদ মানে 25 পাবেন, অর্থাৎ পি ইন্টু আর, এই যে এখানে লেখাও আছে পি ইন্টু আর ইকুয়াল টু 25, খেয়াল করে দেখেন, এমনিতেই সূত্র আসে নাই, পি ইন্টু আর, দেখছেন, পি ইন্টু আর ইকুয়াল টু 25। আর এর মান বের করবেন, এটার সাথে আর এর মান গুণ করবেন, তাহলে এইটা হবে, তাহলে এইটা পি ইন্টু আর ইকুয়াল টু 25, সেখান থেকে পি এর মান চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে আর এর মান বের করা ছাড়া হবে না, আগে আর এর মান বের করতে হবে। আর আর এর মান বের করতে গেলে এখানে যে জানা রাশি থাকবে, সেই জানা রাশি দুইটা নিয়ে কাজ করতে হবে। আমাকে বলেন এই অঙ্কটা বুঝছেন কিনা? এটা কি করে দেওয়া লাগবে? আমার এটা কি করে দেওয়া লাগবে? 105 তো ওই আগের অঙ্কই, তাই না? ওকে, নেক্সট আমি আবার বলছি, আপনি এইটা আর এইটা নিয়ে কাজ করে আর এর মান বের করবেন, সেই আর এর মান 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিয়ে, মানে পি আর ইকুয়াল টু 25 না, সেখানে বসাই দিয়ে পি এর মান বের করবেন। আশা করি বুঝছেন। নেক্সট 6 প্লাস 12, আচ্ছা দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 6 প্লাস 12 প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস ডট 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 668 গুণোত্তর ধারাভুক্ত হলে এ এর মান কত? তাহলে বলে দিছে এটা একটা গুণোত্তর ধারা, এবং আমাকে এখানে কিসের মান বের করতে বলছে? দেখেন এখানে আছে এ এর মান, এ এর মান কত? তাহলে এ কোথায় আছে আগে দেখেন, যার মান বের করতে বলছে সেই জিনিসটা আসলে কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এ কিন্তু আছে এইখানে, এ কিন্তু আছে এইখানে। তাহলে এটা যদি বের করতে চাই, একটু তাকাবেন, এখন এই জিনিসটা যদি বের করতে চান, তাকান প্লিজ, এই জিনিসটা যদি বের করতে চান, আপনি যদি এইটার সাথে এটার অনুপাত নেন, খেয়াল করেন, এটার সাথে এটার অনুপাত নেন, সেটা কি বেরোবে? সাধারণ অনুপাত। এটার সাথে এটা, এখন এটার সাথে এটার অনুপাত নেওয়ার কারণ কি জানেন? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্স এক্স কেটে যাবে, এই জন্য, নাথিং এলস। তার মানে আমি এ এক্স, এই যে এক্স ডিভাইডেড বাই এক্স, এটা কি আসলে? এটা কি? এটা কিন্তু আর, এটা কিন্তু আর। আবার আমি যদি এই 6 দিয়ে 12কে ভাগ করি, এটাও কিন্তু আর, তাই কি না?
আর ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 12, সরি 12 ডিভাইডেড বাই 6, এটাও কিন্তু আর, কারণ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাতই তো আর। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স এটাও আর, 6 ডিভাইডেড বাই 12 এইটাও আর। তাহলে যেহেতু দুইটাই আর, তার মানে এইটা আর এইটা কি সমান, বুঝছেন? এই জন্য আমরা লিখবো এক্স এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 6। হ্যাঁ, এই এক্স এক্স কাটা, তাহলে এ ইকুয়াল টু কত? 2। তাহলে এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? খুবই সিম্পল, এর ভ্যালু হচ্ছে 2। যেহেতু এ বের করতে বলছে, এ কোথায় আছে আমরা সেখানে আগে যাব, তারপরে যাই দেখতেছি আচ্ছা এ এখানে অজানা রাশি, তো এ কেমনে বের করব? ওকে, নেক্সট। এখানে কিসের মান চাইছে? আচ্ছা, এখানে বের করতে বলছে যে এটা একটা গুণোত্তর ধারা, বলছে সাধারণ অনুপাত কত। কিভাবে গুণোত্তর ধারা বুঝলাম? অঙ্কে যেহেতু বলে দিছে সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত মানেই বুঝে নিতে হবে সাধারণ অনুপাত কোন ধারার থাকে, গুণোত্তর ধারার থাকে। তার মানে এখানে সাধারণ অনুপাত বের করতে বলছে, দ্যাট মিনস এটা একটা গুণোত্তর ধারা। তাহলে সাধারণ অনুপাত কেমনে বের করে? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হয়। তার মানে আপনি এইটা দিয়ে এটাকে ভাগ করলেও সাধারণ অনুপাত বের হবে, এইটা দিয়ে এটাকে ভাগ করলেও সাধারণ অনুপাত বের হবে। এখন কেউ যদি মনে করে যে সাধারণ অনুপাত তো ভাই আর, আরে ভাইয়া সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, তাহলে সাধারণ অনুপাত কেমনে বের করে? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ, এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে অতএব সাধারণ অনুপাত ইকুয়াল টু, এখানে হচ্ছে 2ar ডিভাইডেড বাই এ। তাহলে এই এ কেটে থাকতেছে কত? টুয়াইস আর। তার মানে সাধারণ অনুপাতের ভ্যালু হচ্ছে টুয়াইস আর। ক্লিয়ার? নেক্সট। দেখেন এখানে কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ প্লাস ডট 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 ধারাটি গুণোত্তর ধারাভুক্ত হলে, বলেই দিছে যে এই ধারাটা একটা গুণোত্তর ধারা। দেখেন ধারাটি গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? খেয়াল করবেন প্লিজ, এখানে একটু ভুল আছে, কারেকশন হবে। এই এ নাম্বার অপশন এখানে 2 হবে না, একটু বইয়ে কারেকশন হবে প্লিজ, বইয়ে একটু কারেকশন হবে। সেটা হচ্ছে এই এ নাম্বার অপশন 2 আছে না, এটা 2 হবে না, এটা হবে জেড, এটা হবে জেড হবে। হ্যাঁ, এই 2 এর পরিবর্তে হবে জেড এ নাম্বার অপশনে। ওকে, ঠিক করে নেবেন। বলছে কোন সম্পর্কটি সঠিক। আমি এই জিনিসগুলো দেখে বুঝতেছি যে আসলে এখান থেকে সাধারণ অনুপাতের মান নিয়ে কাজ করছে। দেখেন ওয়াই বাই এক্স, এই ওয়াই বাই এক্স কি? এটা তো সাধারণ অনুপাত। তার মানে আমার এই জায়গা থেকে কি করছে জানেন, এই দুইটার মধ্যে সাধারণ অনুপাত নিছে আর এই দুইটার মধ্যে সাধারণ অনুপাত নিয়ে সাজাইছে। দেখছেন, দেখে বুঝতে হবে যে কি করছে। অপশন দেখে বুঝতেছে যে আসলে এই দুইটার অনুপাত নিছে, এই দুইটার অনুপাত নিছে। তাহলে আমি যদি এই দুজনকে ভাগ করি, দেখেন এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি সেটা কি সাধারণ অনুপাত না? ইয়েস। আবার এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি সেটাও সাধারণ অনুপাত। আবার এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে সেটাও সাধারণ অনুপাত। আমি অপশন দেখে ডিসিশন নেবো যে কি করবো। হ্যাঁ, তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স মানে এই দুজনের মধ্যে রিলেশন নিছে, তাহলে এই দুজনের মধ্যে ওয়াই বাই এক্স এটা কি সাধারণ অনুপাত। আবার ডাব্লিউ বাই জেড এটা কি সাধারণ অনুপাত। এই দুটো তো সমান, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডাব্লিউ বাই জেড, এখানে অপশন আছে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ডাব্লিউ বাই জেড, মিলে গেছে, আর চেক করার দরকার নাই। এ নাম্বার অপশন ইজ রাইট, এ নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ, এখানে যদি এরকম থাকতো, দেখেন এখানে যদি থাকতো ওয়াই ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ওয়াই, তাও রাইট। হ্যাঁ, বা ডাব্লিউ ডিভাইডেড বাই এক্স, তাও রাইট। না না, ডাব্লিউ ডিভাইডেড ওয়াই কেন রাইট হবে? ওয়াই কেন রাইট হবে? এই জেড ডিভাইডেড বাই ওয়াই, আমি বলছি জেড ডিভাইডেড বাই ওয়াই, জেড ডিভাইডেড বাই ওয়াই যদি এরকম থাকতো তাও রাইট হতো। মনে করেন এই দুজনের মধ্যে রিলেশন আছে আর এই দুজনের মধ্যে রিলেশন আছে, তাও হতো, তাও হতো। ঠিক আছে, কিন্তু এমন না যে এইটার সাথে এটা ভাগ করলে সমান হবে না। কিন্তু সাধারণ অনুপাত মানে যে কোনো পদের সাথে ঠিক তার আগের পদটা ভাগ করতে হবে। এটা অপশনে থাকলে কিন্তু এটা রাইট হতো। এটা আবার এটা ওয়াই ওয়াই গুণ হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, মনে করেন যে জেড এক্স, এরকম থাকতো অপশন। ঠিক আছে, নেক্সট 109 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। দেখেন এখানে বলে দিচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। একটি গুণোত্তর ধারা হলে ধারাটির সাধারণ পদ কত?
এই সাধারণ পদ মানে কিন্তু সাধারণ অনুপাত না, সাধারণ পদ মানে এনতম পদ, এটা কিন্তু আমি আগেও বলছি। সাধারণ পদ মানে কিন্তু এনতম পদ। হ্যাঁ, সাধারণ পদ মানে কি? সাধারণ পদ মানে হচ্ছে এনতম পদ। ওকে, তার মানে এখানে সাধারণ অনুপাত না, কিন্তু সাধারণ পদ মানে এনতম পদ বের করতে হবে। তা আমাকে বলেন এনতম পদ মানে টিএন, টিএন এর সূত্র কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই কি না? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এ হচ্ছে প্রথম পদ মানে কে, তাহলে টিএন ইকুয়াল টু এর পরিবর্তে বসাবো হচ্ছে কে। আর আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি? যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ। এটা কিন্তু এল, এটা আবার ওয়ান মনে করেন না, এটা হচ্ছে এল এল এল। তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে সেটা কি সাধারণ অনুপাত না? ইয়েস, তার মানে আর এর মান কি? আর এর মান হচ্ছে এল বাই কে। কিন্তু আমি যদি বলি না আর এর মান হচ্ছে এম বাই এল, তা হবে না? তাও হবে, এম বাই এলও হবে। আমি যদি বলি না আর এর মান হচ্ছে এন বাই এম, তাও হবে, কোনো সমস্যা নেই। আর এর মান যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। তাহলে আর এর মান যদি আমি এল বাই কে বসাই, দেখেন তাহলে এখানে এই আর এর পরিবর্তে হচ্ছে এল বাই কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখেন এটা কিন্তু অপশনে আছে, দেখেন কে ইন্টু এল বাই কে এন মাইনাস ওয়ান। কিন্তু আমি এইখানে এই সবগুলোই দেখে আপনাকে একটু দাঁড়াতে হবে, পাইলেই মেরে দেওয়া যাবে না। যখনই কোনো প্রশ্নে লাস্টের অপশনে দেওয়া থাকে সবগুলোই উত্তর রাইট, তখন আপনাকে বাকি অপশনগুলো চেক করতে হবে নিজ দায়িত্বে। বাকি সবগুলো অপশন চেক না করলেও অন্তত একটা অপশন চেক করতে হবে দুজনের মধ্যে, কারণ একজন যেহেতু রাইট পেয়ে গেছি, যদি এদের মধ্যে আর একজন হয় তাহলে আর অন্যটা চেক করা লাগবে না, আর একজনকে খুঁজে পাইলে হবে। এই অপশনটা দেখেন কে ইন্টু এন বাই এম, দেখেন কে ইন্টু এই আর এর পরিবর্তে বসাইছে এন বাই এম, তো আর এর পরিবর্তে তো ভাইয়া এন বাই এম বসানো যায়, কারণ আর এর মান তো এই তিনজনের মধ্যে যে কোনটা হতে পারে, তাই না? তার মানে হচ্ছে আমি যদি টিএন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই এর পরিবর্তে তো ভাই প্রথম পদ কে বসবে, এই আর এর পরিবর্তে যদি এন বাই এম বসাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এইটাও তো এন তম পদ। তার মানে এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা না মিললেও আর মেরে দিতে হবে, মেরে দিতে হবে, কারণ দুইজন যেহেতু অপশন হয়েছে তাহলে এটা হবেই, কারণ একটা প্রশ্নে তো একটা অপশনের বেশি থাকার কথা না। তো একটা অপশন হয়েছে, যদি এটা সবগুলোই না হতো তাহলে আমি আর চেক করতাম না। যেহেতু দুইজন হয়ে গেছে, তা দুইটা অপশন তো মারতে পারবেন না, এটা এটা দুইটাকে মারতে পারবেন না, যে কোনো এক জায়গায় উত্তর মারতে হবে। তাহলে এই দুইজন যেহেতু হয়েছে, তাহলে তো এই দুইজন তো আর এরকম গোল করে আসতে পারবো না, পারবো? তখন আমি বুঝে গেছি যে আসলে এইটা উত্তর, তা নাহলে তো এটা মারতে পারবো না, বুঝছেন? তাহলে সবগুলোই উত্তর। এরপরেও যদি এটাকে চেক করতে চান চেক করেন, সমস্যা নেই। এখানে কি আছে? কে ইন্টু কে বাই এল ওয়ান মাইনাস এন। খেয়াল করেন এই যে এই রাশিটাকে, এটা কে থাকলো, আমি এখন এই লবকে হরকে লব বানাই দেবো। তাহলে কে চলে যাবে উপরে, নিচে চলে আসবে কে, হর চলে গেল উপরে, লব আসলো নিচে। আমি আপনাদেরকে পড়াইছিলাম কোন ভগ্নাংশের লবকে হরকে লব করে দিলে পরে এই পাওয়ারের সামনে একটা মাইনাস দিতে হয়, মনে করে দেখেন। এই পাওয়ারের সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হয়, তার মানে পুরো এন মাইনাস ওয়ানের সামনে একটা নেগেটিভ চিহ্ন আসবে। তাহলে কে ইন্টু কে বাই এল টু দি পাওয়ার, এই মাইনাস দিয়ে গুণ করলে এটা হচ্ছে মাইনাস এন, মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান। এই প্লাস ওয়ানকে সামনে আনছে, মাইনাস এনকে পরে নিছে, তার মানে এটাকে জিনিসটাকে লিখছে এরকম যে ওয়ান মাইনাস এন। তাহলে এই যে ওয়ান মাইনাস এন, বুঝছেন? মানে এই রাশি লাইনটাকেই জাস্ট এই লব হরকে উল্টায় দিছে, তার মানে সবগুলো অপশন ইজ রাইট। মাঝেরটা হয় না, কে বলছে যে করে দিলাম? জয়তুন নাহার মিতু আপু, বুঝতে পারছেন? তারপর সেটা কি সুবর্ণা আক্তার আখি, আপনারা কি বুঝছেন? মাঝখানের অপশনটা, মাঝখানের অপশন ভুল না, মাঝখানের অপশনটা একটু রিভাইজ করে দেওয়া আছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এখানে কিছুই না, এই লবকে হরকে লব করে দিছে। আর আমরা জানি কি সূচকে পড়ছিলাম যে কোনো ভগ্নাংশের লবকে হরকে লব করে দিলে পরে এই পাওয়ারের সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। হ্যাঁ, তাই এটাকে লবকে হরকে লব করে দিছি, পাওয়ারের সামনে মাইনাস দিয়ে দিছি, মাইনাস দিয়ে গুণ করে ঠিক করে দিছি। এবার হয়েছে, বুঝছেন? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কথা বলতে হবে প্লিজ। আচ্ছা, বলছে কে প্লাস এল প্লাস এম প্লাস এন প্লাস ডট 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 টি গুণোত্তর ধারা হলে কোনটি সঠিক? কোনটি সঠিক? এখন আমি আপনাদেরকে এখানে একটা, আপনারা কি বুঝছেন এই ব্যাপারটা? এটা না বুঝলে বলতে হবে ওখানে কেন বি নাম্বার অপশনটা। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে কোনটি সঠিক। আমি আপনাদেরকে এখন একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম যে এ বি সি, দেখেন এ বি সি রাশি তিনটি
রাশি তিনটি সমান্তর ধারাভুক্ত হলে, সমান্তর ধারাভুক্ত হলে এই তিনজনের মধ্যে একটা রিলেশন ছিল, সেটা কি মনে আছে? বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি, সরি, বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইডেড বাই 2। আপনাদের কি মনে আছে যে তিনটা রাশি যদি সমান্তর ধারাভুক্ত হয়, সেক্ষেত্রে আমরা এই মাঝখানেরটা ইকুয়াল টু কি, এই দুই পাশের দুইটার যোগকে 2 দিয়ে ভাগ, এবং বুঝাইছিলাম কিভাবে আসে। তেমনি গুণোত্তর ধারার ক্ষেত্রেও আছে তিনটা রাশি, আবার বলছি এটা কিন্তু তিনটা রাশির ক্ষেত্রে শুধু, হ্যাঁ, তিনটা রাশি যদি গুণোত্তর ধারাভুক্ত হয় তাহলে তাদের মধ্যে একটা রিলেশন আছে। এ বি সি রাশি তিনটি যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, রাশি তিনটি যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, হ্যাঁ, তাহলে এই তিনজনের মধ্যে একটা রিলেশন আছে। এই তিনজনের মধ্যে রিলেশন হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন, যদিও আমি অনুপাত সমানুপাতে দেখবেন ক্রমিক সমানুপাতের মধ্যে এই জিনিসটা পড়ানো হবে, হ্যাঁ। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। তিনটা রাশি এ বি সি, এই তিনটা রাশি যদি গুণোত্তর ধারাভুক্ত হয় তাহলে এই তিনজনের মধ্যে সম্পর্ক হচ্ছে মাঝখানেরটার বর্গ করলে এই দুই পাশের দুইটার গুণফলের সমান হবে। হ্যাঁ, এখন কিভাবে আসে সেটা আপনি আমার কাছ থেকে জানতে চাইতে পারেন যে ভাই এটা কিভাবে আসলো। দেখেন, তাহলে ধরেন এ বি আর কি সি, এই রাশি তিনটা, এই তিনটাই কিন্তু রাশি, এই তিনটা রাশি কিভাবে আছে? গুণোত্তর ধারাভুক্ত। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত কেমনে বের করি? কোন পদকে ঠিক তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত আসে, তাই কি না? রাইট। তার মানে এই বি দিয়ে যদি আমি এ কে ভাগ করি, এদিকে তাকান, বি ডিভাইডেড বাই এ, এটা কি? বি ভাগ, এটা সাধারণ অনুপাত। একজন বলছে ভাই আমি যদি সি দিয়ে বি কে ভাগ করি, হ্যাঁ ওটাও সাধারণ অনুপাত, কারণ কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায়। তাহলে আমি সি দিয়ে যদি বি কে ভাগ করি, তাহলে সি ডিভাইডেড বাই বি, এটাও সাধারণ অনুপাত, এটাও সাধারণ অনুপাত, এটাও সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাত তো ভাইয়া একটা গুণোত্তর ধারার ক্ষেত্রে এক এক রকম আসে না। একটা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত যেখান থেকেই বের করেন সেই মানটা সমান আসবে, তাই এই দুটো সমান। এইবার আপনি যদি আর গুণ করেন, বি আর বি গুণ হয়ে হবে বি স্কোয়ার, আর এ আর সি গুণ হয়ে হবে এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। সিম্পল, জাস্ট সাধারণ অনুপাতের কনসেপ্ট থেকে এই সূত্রটা আসছে। পরীক্ষা এরকম আসছে যে এ বি সি রাশি তিনটি গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এখন একটু তাকান, প্রথম অপশনে কার উপর স্কোয়ার আছে? এল স্কোয়ার। এল মানে এটা, তাহলে এই তিনজনকে নিয়ে চিন্তা করেন, এগুলো বাদ দেন, মনে করেন নাই। এই তিনজন কি এই পুরো ধারাটা গুণোত্তর ধারাভুক্ত? তার মানে কি এই তিনজন গুণোত্তর ধারাভুক্ত না? ইয়েস ইয়েস। তাহলে এই তিনজন যদি গুণোত্তর ধারাভুক্ত হয়, তাহলে এই মাঝখানেরটা হচ্ছে এল স্কোয়ার, আর দুই পাশের দুইটার গুণফল এই যে কে ইন্টু এম, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এম। এটা রাইট কথা, কি বুঝছেন? খুবই সিম্পল। অথবা আপনি এল স্কোয়ার কিভাবে আসতেছে, এল স্কোয়ার যখন আসছে তখন শিওর থাকবেন এইটার সাথে এটার অনুপাত নিতে হবে, এটার সাথে এটার অনুপাত নিয়ে দেখি এই সম্পর্কটা আসে কিনা। কে স্কোয়ার যখন আসছে তখন আপনাকে বুঝতে হবে কে স্কোয়ার, এটা প্রথমটা কিভাবে আসে, এর আগে তো কোনো পদই নাই, এটা দেখি বুঝাচ্ছে ভুল। এল স্কোয়ার, এন স্কোয়ার, আরে এন স্কোয়ার, এখানে তো অপশনে ভুল আছে, এন স্কোয়ার ইকুয়াল টু, এখানে ইকুয়াল হবে এই 110 নম্বর প্রশ্নের অপশনে ডি নাম্বার অপশনে, এখানে ইকুয়াল হবে মাঝখানে। এন স্কোয়ার ইকুয়াল টু এম, এই এন স্কোয়ার ইকুয়াল টু কেমনে হয়? এই এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই এম আর এর পরে যে পদটা আছে এখানে বোঝা যাচ্ছে না কে আছে, সেই পদটা যদি থাকতো এই দুজনের গুণফল, তার মানে এটা ভুল। বুঝতে পারছেন কি? ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? 110 নম্বর প্রশ্নে ডি নাম্বার অপশন একটু কারেকশন হবে, আপনারা একটু কারেকশন করে নেবেন। 110 না, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা গড় না। হ্যাঁ, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা গড় না, সমান্তর ধারার ক্ষেত্রে এটা গড়, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা গড় না। হয়েছে ক্লিয়ার বিষয়টা? নেক্সট 111 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 111 নম্বর প্রশ্নে বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডট 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 গুণোত্তর ধারার সাধারণ অনুপাত 3। এটা একটা গুণোত্তর ধারা, বলেই দিছে যে এটা একটা গুণোত্তর ধারা, এবং এই গুণোত্তর ধারার সাধারণ অনুপাত এটা হচ্ছে 3, এটা হচ্ছে আর এর মান 3 হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? আচ্ছা নিচের কোনটি সঠিক?
তার মানে অপশনগুলো দেখতে হবে। অপশন এখানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন। তাহলে আমি বুঝে গেছি যে এক্স আর ওয়াই এর মধ্যে যেহেতু রিলেশন নিছে, তাহলে আমাকে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা আনতে হবে। তাহলে এই ওয়াই দিয়ে যদি এক্স কে ভাগ করি, দেখেন এই ওয়াই দিয়ে যদি এক্স কে ভাগ করি, ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটা কি সাধারণ অনুপাত না? ইয়েস, কারণ সাধারণ অনুপাত মানে হচ্ছে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে এটা যা আসলো এটা সাধারণ অনুপাত, আর এই সাধারণ অনুপাতের ভ্যালু দেওয়া আছে 3, তার মানে এটা হচ্ছে 3, বুঝছেন? এবার আর গুণ করলে ওয়াই ইজ ইকুয়াল টু 3x, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3x, বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, আচ্ছা এবার কি বলছে দেখেন, এখানে বলছে 1 প্লাস, এটা 1, এটা এল না কিন্তু এটা 1, হ্যাঁ, 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডট 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 গুণোত্তর ধারার পঞ্চম পদ 625। আচ্ছা কি দেওয়া আছে বলেন তো? এটা একটা গুণোত্তর ধারা বলে দিছে এবং এর পঞ্চম পদ মানে T5, এই T5 এর ভ্যালু হচ্ছে 625। বলছে এক্স ওয়াই জেড এর মান কত। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাকে যদি কোনো একটা গুণোত্তর ধারা দেওয়া থাকে এবং এই গুণোত্তর ধারার মধ্য থেকে, এই গুণোত্তর ধারার মধ্যে যদি কি থাকে বলেন তো, এই গুণোত্তর ধারার মধ্যে যদি এরকম অজানা রাশি থাকে, আর ওই অজানা রাশিগুলোর মান যদি বের করতে বলে, এই অজানা রাশিগুলোর মান যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমি কি বলছিলাম? সেক্ষেত্রে আমি বলছিলাম যে আর এর মান লাগবে। এই আর এর ভ্যালু যদি আপনি কোনোভাবে বের করতে পারেন, এই আর এর ভ্যালু যদি কোনোভাবে বের করতে পারেন, তাহলেই হয়ে যাবে, তাই না? কেন? কারণ আর এর মান দিয়ে যে কোনো পদকে গুণ করলে তার পরের পদ পাওয়া যায়। ওকে ফাইন, নেক্সট। এই আর এর ভ্যালু বের করার জন্য এখানে পঞ্চম পদ মানে T5 এর ভ্যালু দেওয়া আছে 625, তাহলে T5 ইজ ইকুয়াল টু 625। এখন T5 মানে কি? a r টু দি পাওয়ার 4, কিভাবে? a r টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে 5, তাহলে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5 মাইনাস 1 মানে 4, ইকুয়াল টু 625। এই a মানে প্রথম পদের ভ্যালুটা এখানে উল্লেখ আছে 1, তাহলে এর পরিবর্তে 1 ইজ ইকুয়াল টু r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625, তাহলে r টু দি পাওয়ার 4 625। আরে এখন আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো আর এর মান। তাকানের দিকে প্লিজ, যেহেতু আমরা আর এর মান বের করবো, আর এখানে কোথায় আছে? আর এখানে বেজে আছে। তাহলে আমি বলছিলাম যে মানটা বের করবেন সেই মানটা যদি বেজে থাকে, তাহলে আপনাকে দুই পাশে ভিত্তি সমান, পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার আছে 4, আমাকে এই পাশে পাওয়ার 4 আনতে হবে। এখন দেখতে হবে কার উপরে পাওয়ার 4 দিলে 625 হয়। তাহলে আর টু দি পাওয়ার 4, আমরা জানি 5 এর উপরে 4 দিলে 625 হয়, ঠিক আছে? তাহলে এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার 4 সমান হলে, দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে ভিত্তি সমান, এই পাশে ভিত্তি আর, এই পাশে ভিত্তি 5, তার মানে আর ইজ ইকুয়াল টু 5। এই যে আর এর মান পেয়ে গেছি, এই আর এর মান দিয়ে এখন এটাকে গুণ করলে এক্স পাবো, সেই এক্স কে গুণ করলে ওয়াই পাবো, সেই ওয়াই কে আর এর মান দিয়ে গুণ করলে জেড পাবো। তার মানে এক্স ইকুয়াল টু কেমনে পাবো? এই 1, এই যে এটা হচ্ছে 1, এইটাকে আমি আর এর মান দিয়ে গুণ করলে এটা পাবো, মানে এক্স এর মান পাবো, বুঝছেন? তাহলে 1 ইন্টু 5 ইকুয়াল টু 5। এই এক্স এর মান, তাহলে এই ওয়াই এর মান কেমনে পাবেন? এইটাকে, এই এক্স কে যদি আমি আর এর মান দিয়ে গুণ করি তাহলে ওয়াই পাবো, তাহলে এক্স ইন্টু আর এর মান কত? ওই যে 5। আবার এক্স এর মান কিন্তু 5, এই যে এক্স এর মান 5, তাহলে এক্স এর পরিবর্তে 5 ইন্টু হচ্ছে 5 মানে 25, তাহলে ওয়াই এর মান 25। তাই এই ওয়াই এর মানকে আমি যদি আর এর মান দিয়ে গুণ করি তাহলে জেড পাবো, তাহলে ওয়াই এর মান 25, 25 কে আর এর মান মানে 5, তাহলে 25 কে 5 দিয়ে গুণ করলে 5 25 125, তার মানে হচ্ছে 125। জেড এর মান হচ্ছে এই যে y ইন্টু 5 ইজ ইকুয়াল টু 125। আমার কথা কি বুঝছেন? তার মানে x এ 5 25 125, তাহলে x y z হচ্ছে 5 25 125। কত নাম্বার অপশন আছে? বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট, 5 25 125। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, দেখেন কি বলছে, এখানে একটা ধারা দিচ্ছে, এখানে একটা ধারা দিয়ে বলছে 8 4√2 প্লাস 4 প্লাস 2√2 ধারাটির সাধারণ অনুপাত কত? কি বের করতে বলছে? বের করতে বলছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে আর, খুবই সিম্পল, সাধারণ অনুপাত। তা সাধারণ অনুপাত বের করতে হলে কি করতে হয়? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হয়। তা আপনি এইটা দিয়ে এটাকে ভাগ করতে পারেন, এইটা দিয়ে এটাকে ভাগ করতে পারেন, আমি এইটা দিয়ে এটাকে করবো। এটা হচ্ছে 4, হ্যাঁ, এটা হচ্ছে 4√2, এই 4 অক্টে 4, 4 অক্টে 4, তাহলে উপর হচ্ছে 1, নিচে হচ্ছে √2, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই √2। বি নাম্বার অপশন ইজ রাইট, 1 ডিভাইডেড বাই √2, বি নাম্বার অপশন ইজ রাইট। এখন একজন বলছে যে ভাই এইটা দিয়ে এটাকে ভাগ করে দেখান তো। ওকে ফাইন, তাহলে আর ইকুয়াল টু কি?
4√2 ডিভাইডেড 8, এই 4 দিয়ে 8 এর মধ্যে দুইবার যায়, তার মানে উত্তর বললো যে ভাই এখানে তো √2 ডিভাইডেড 2 আসলো। আরে ভাই এই 2 কে আবার লেখা যায় উপরে √2, এই 2 কে লেখা যায় দুইটা √2, এই √2 দিয়ে √2 কাটা, তাহলে উপরে কিছু নাই মানে 1 আর নিচে আছে √2, কোনো সমস্যা নাই, আপনি যেটা দিয়েই করেন একই আসবে, কারণ আর তো আলাদা হলে হবে না। নেক্সট, বলছে এটা একটা গুণোত্তর ধারা, খেয়াল করে দেখেন এটা একটা গুণোত্তর ধারা, এই যে গুণোত্তর ধারার অষ্টম পদ কি বের করতে বলছে, অষ্টম পদ মানে T8, অষ্টম পদ কত, T8 এর ভ্যালু কত, তাহলে অষ্টম পদ T8 এর সূত্র কি, T8 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 7, একবারে, এখন থেকে আর লিখবো না a r টু দি পাওয়ার n মাইনাস 1, একবারে লিখবো a r টু দি পাওয়ার 7, কিভাবে a r টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে 8, তাহলে a r টু দি পাওয়ার 8 মাইনাস 1, 8 মাইনাস 1 মানে 7, এ মানে কত, এ মানে প্রথম পদ দিয়ে আছে 4, ওকে ফাইন, ইন্টু আর, আর মানে কি সাধারণ অনুপাত, আর কেমনে পাবেন, এই 12 দিয়ে, এই যে 12 দিয়ে 4 কে ভাগ করেন, 12/4 মানে 3, আর এর ভ্যালু 3, তো এখানে 3 টু দি পাওয়ার 7, এখন 4 ইন্টু 3 টু দি পাওয়ার 7, এই 3 টু দি পাওয়ার 7 কিন্তু আপনাকে ঝামেলা ফেলবে, কিভাবে ঝামেলা ফেলবে, কারণ 3 টু দি পাওয়ার 7 এর ভ্যালু আমরা সরাসরি পাচ্ছি না, সমস্যা নাই, 3 টু দি পাওয়ার 7 কে লিখবো 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3, সমস্যা লিখলাম, অথবা 3 টু দি পাওয়ার 7 কে আমি লিখবো 3 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 3, সরি 3 কিউব ইন্টু 3, এই যে এখানে 3টা 3, এখানে 3টা 3, 6টা 3, একটা 3, 7টা 3, সমস্যা কি, তাই না, তাই এটা তো 4, 3 কিউব মানে 27, এটা মানে 27 ইন্টু 3, এই 27 ইন্টু 27 মানে 27 স্কোয়ার, 27 স্কোয়ার মানে 729, মুখস্থ না থাকলে সমস্যা নেই, 27 এর স্কোয়ারটা আপনি করবেন কিভাবে, 2 স্কোয়ার 0 4, 7 স্কোয়ার 49, 7 দুগুণি 14, 14 দুগুণি 28, এই মাঝখানে যোগ 9, 8 4 12 2 হাতে 1, 4 2 4 1 7, এই যে 729, এগুলো শিখছি, কেন শিখছি আগে, এগুলো এখানে কাজে লাগাবো, তাই এটা হচ্ছে 4, আচ্ছা গুণ করে দেন, এই 4 আর 3 গুণ করলে 12 ইন্টু এটা হচ্ছে 729, এখন 12 নামতা যদি না পারেন তাহলে 4 আর 3 গুণ করবেন না, এটা হচ্ছে 4 ইন্টু এটা হচ্ছে 729 ইন্টু হচ্ছে 3, এবার আগে 3 দিয়ে গুণ করবেন, পরে 4 দিয়ে গুণ করবেন, ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 9 27 হাতে 2, 3 2 6 2 8, 3 7 21, ব্যাস, এবার 4 দিয়ে গুণ করেন, দেখেন 4 দিয়ে গুণ করলে 4 7 28 এর 8 হাতে 2, 4 32 আর 2 34, লাস্টে 48 আসবে, দেখেন লাস্টে 48 কোথায় আছে, লাস্টে 48, লাস্টে 48, লাস্টে 48, এই লাস্টে 48 খালি এক জায়গায় অপশন আছে, পুরো গুণ করা লাগবে না, একটা অপশন আছে, মানে আমার কথা হচ্ছে যে আমি যখন মানে পারবো না কেন, ভেঙে ভেঙে করবো, ক্যালকুলেটর হাতে নাই, তাহলে কি অঙ্কটা ধরে রেখে আসবো, করে ফেলেন, 48 কত, 4 7 28, 4 32 আর 2 34, 4 1 4 আর 3 7, 4 আর 3 7, 4 1 4 47 48, তাহলে উত্তর হচ্ছে 87, আরে 4 দুগুণে 8, 4 দুগুণে 87 48, হ্যাঁ এবার তাকান, যদি মনে করেন যে না ভাই এত ভাঙাভাঙি না করে আর একটু ছোট করে করা যায় না, তাই T8 ইকুয়াল টু কি আসলো, 4 ইন্টু 3 টু দি পাওয়ার 7, তাই তো, দেখেন এটা 4 লিখলাম, এই 3 টু দি পাওয়ার 7 কে আপনি যদি লেখেন মনে করেন 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 কিউব, হবে না, হবে, 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে 81, আর 3 কিউব মানে 27, এখন এই দুইটাকে আপনি গুণ করবেন, ওই যে 2 ডিজিটের গুণ শিখছি না আমরা, এই যে 7 1 7 হাতে নাই, 27 56 আর 2 1 2, 56 আর 2 কত, 58, 58 8 হাতে 5, আর 2 16 আর 5 21, তাহলে 2187 আসতেছে, এইটুকু গুণ করলে 2187, তাহলে 4 ইন্টু 2187, এবার 4 7 28, এবার এভাবে গুণ, বুঝতে পারছেন বিষয়টা, ক্যালকুলেটর নাই মানে অঙ্ক করা যাবে না, এই ধারণা থেকে বের হন, ক্যালকুলেটর লাগবে না, আপনি নিজেই একটা ক্যালকুলেটর, হ্যাঁ, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3/√3/2, দেখেন একটি গুণোত্তর ধারার প্রথম পদ, একটি গুণোত্তর ধারার প্রথম পদ, এটা প্রথম পদ মানে কার মান, প্রথম পদ মানে এর মান, এটা হচ্ছে এ প্রথম পদ, হ্যাঁ, এবং সাধারণ অনুপাত এটা হচ্ছে আর এর মান, বলছে ধারাটির তৃতীয় পদ কত, কি চাইছে, তৃতীয় পদ মানে T3, বুঝেন সব দেওয়া আছে, T3 বের করতে বলছে, এখন T3 এর সূত্র কি, T3 ইকুয়াল টু a r টু দি ar স্কয়ার, কিভাবে, T3 মানে a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n মানে 3, তাহলে 3 মাইনাস 1 মানে 2, একবারে, ওকে, তাহলে a মানে প্রথম পদ, এই যে প্রথম পদের মান √3/2, তাহলে a এর পরিবর্তে এই যে √3/2,
ইন্টু আর, আর মানে যে সাধারণ অনুপাত √2 ডিভাইডেড বাই √3, তার উপর আছে স্কোয়ার, তাহলে √3 ডিভাইডেড বাই 2 ইন্টু এই স্কোয়ারটা কিন্তু √2 উপর আছে, এই স্কোয়ারটা কিন্তু √3 উপর আছে, তাহলে √2 উপর স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার কেটে উপরে থাকবে 2, এই রুট আর স্কোয়ার কেটে নিচে থাকবে 3, এই 2 আর 2 কাটা, এবার উপর আছে √3 আর এই 3 কে লেখা যায় 2টা √3, একটা √3 একটা √3 কাটা, তাহলে উপর আছে 1 আর নিচে আছে √3, তাহলে 1 ডিভাইডেড বাই √3, দিস ইজ দ্য আনসার, ডি নাম্বার অপশন ইজ রাইট। 1 ডিভাইডেড বাই √3, খুবই সিম্পল, খুবই সিম্পল, শুধু সিকোয়েন্স বুঝে আপনাকে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, হয়েছে। এখন বলো ভাই এখানে একটু ভাঙলেন কেন? আরে ভাই √3/3 অপশনে নাই, √3/3 অপশনে নাই, তখন বুঝতে হবে এটাকে আরো সিম্পলিফাই করতে হবে। দেখেন এই লাইনে কি আসছে, এই 2 কেটে দেওয়ার পরে উপরে হচ্ছে √3, নিচে হচ্ছে 3, এভাবে অপশনে নাই, তার মানে এটাকে আরো সিম্পলিফাই করা যায়। আপনি এমনিই করছেন না, এরকম যদি অপশন থাকতো এটাতে মারতেন, বাট এটা অপশনে নেই। এর মানে কি? এর মানে বুঝতে হবে এটাকে আরো সিম্পলিফাই করা যায়। কিভাবে? আমি দেখতে চাই, আচ্ছা তাহলে সিম্পলিফাই করা যায় মানে এখানে নিশ্চয়ই কাউকে না কাউকে ভাঙা যাবে, দেখতে হবে এখন কাকে ভাঙা যায়। তো √3 কে কি ভাঙবেন? 3 কে ভাঙা যায়, 3 কে লেখা যায় 2টা √3, তাই না? কিভাবে 3 কে 2টা √3 লেখা যায়? 3 = √3 ইন্টু √3, কারণ 2টা √3 গুণ করলে হয় √3 স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে কিন্তু সে 3 থাকে এইভাবে। হ্যাঁ, নেক্সট দেখেন এখানে কি বলছে, এখানে একটু কারেকশন আছে, এখানে খেয়াল করে দেখেন, এইখানে যে অনুপাতের পরে একটা মাইনাসের মতো চিহ্ন আছে, এটা হবে না, এই চিহ্নটা আসলে লেখার সময় মনে হয় উঠে গেছে। এই যে খেয়াল করেন 116 নম্বর প্রশ্নে বই একটু কারেকশন করবেন, এই অনুপাতের পরে একটা টান আছে, এই টান দেখে আবার অনেকে মনে করবে এটা মনে হয় -√2, না, এই মাইনাসটা হবে না, এটা শুধু √2। আবার এই মাইনাসটা কিন্তু হবে, এখানে দেখে বুঝেন কিন্তু দ্বিতীয় পদ -2√2, দ্বিতীয় পদ -2√2 এবং সাধারণ অনুপাত হচ্ছে √2 হলে প্রথম পদটির মান কত? কি চাইছে আগে বলেন? প্রথম পদের মান চাইছে, মানে এ, আর দেওয়া আছে কিসের মান? দ্বিতীয় পদ। এটা কিসের মান? এটা দ্বিতীয় পদ মানে T2। ওকে, আর এটা হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত মানে আর কোনো ব্যাপার না। তা দ্বিতীয় পদ দেওয়া আছে মানে T2 দেওয়া আছে, T2 এর ভ্যালু কত? T2 দেওয়া আছে -2√2। আর এই T2 এর সূত্র কি? T2 মানে হচ্ছে a⁻2 - 1, তাই কি না? এ মানে কত? প্রথম পদ, এটা বের করতে হবে। আর মানে কত? আর মানে যে আর এর মান √2, তাহলে আর এর পরিবর্তে বসাবো √2, আর 2 - 1 মানে তো 1 = -2√2। এখন আমরা যেহেতু বের করবো কি এর মান, তাহলে এ রেখে দিব আর বাকিগুলো পার করে দিব, তাহলে এ থাকলো, এই পাশে আছে -2√2, এই √2 এর উপরে 1 থাকলে তো ভাইয়া √2 হয়, √2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই √2 কাটা থাকলো কি শুধু -2। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন, শুধু -2, দ্যাট মিন্স এ প্রথম অপশন হচ্ছে -2। ওকে, আচ্ছা এখন যদি মনে করেন ভাই এটা কি, এটা এভাবে করার দরকার কি? দ্বিতীয় পদ দেওয়া আছে, আমার প্রথম পদ চাইছে, তাকান, তাহলে প্রথম পদ হচ্ছে এ, এই প্রথম পদের সাথে এই আর এর মান যদি গুণ করি তাহলেই তো তার পরবর্তী পদ মানে দ্বিতীয় পদ পাওয়ার কথা, তার মানে এটা ইকুয়াল টুই তো দ্বিতীয় পদ -2√2। হ্যাঁ, এই লাইনটাই তো আসছে, এই যে দেখেন a × √2 = -2, এই লাইনটাই তো আসছে। হ্যাঁ, 2 লাইন সূত্র লেখার পরে আসছে, সমস্যা কি? আপনি যদি বোঝেন, খুব বেশি বোঝেন ভালোভাবে, সেক্ষেত্রে তো এই লাইন সরাসরি লিখতে পারবেন, তাই না? নেক্সট কি বলছে? ধারাটির নবম পদ কত? দেখেন ধারাটির নবম পদ মানে T9, এখানে কিন্তু উল্লেখ নাই ধারাটা সমান্তর নাকি গুণোত্তর, এক্ষেত্রে আপনাকে চেক করে নিতে হবে, চেক করে নিতে হবে। সমান্তর কেমনে পাই? যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করেন, তো 64 থেকে বিয়োগ করলে 828 বিয়োগ করলে 64 হয়, কিন্তু 32 থেকে 64 বিয়োগ করলে 32 হয়, তার মানে এখানে সাধারণত যা, এখানে কিন্তু তা না, তার মানে এটা সমান্তর ধারা না, তাহলে এটা কি? তাহলে এটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম পদ এ, আর সাধারণ অনুপাত আর কেমন? এইটা দিয়ে এটাকে ভাগ করেন, 32 ডিভাইডেড বাই 64, 32 × 32, 32 × 2 = 64, মানে আর এর মান হাফ। কোন পদ যদি বের করতে হয় আমার কি লাগে? আমার লাগে হচ্ছে প্রথম পদের মান আর আর এর মান, ব্যাস। তাহলে আমার T9 চাইছে, তাহলে T9 = সূত্র কি? a⁻8। কেমনে? a⁻n - 1, n হচ্ছে 9, তাহলে a⁻9 - 1, 9 - 1 মানে তো 8, তাই কি না? ডি হবে ভাইয়া, সি না। কিভাবে?
ডি হচ্ছে, ও হ্যাঁ -2 দিছি কেন, সরি -2 হবে, ভুল করছি, যে -2 তো আমরা আনছিও, তাই না? ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে T9 হচ্ছে AR⁸ এ মানে কত? প্রথম পদ। এই প্রথম পদের মানে হচ্ছে 128, তাহলে এর পরিবর্তে আমি 128 বসাই দিলাম, ইন্টু আর মানে কি? সাধারণ অনুপাত এই যে হাফ, তাহলে আর এর পরিবর্তে বসাবো হচ্ছে 8। তাকাবেন এবার ক্যালকুলেশন। এইবার এই যে পাওয়ার 8 আছে, তাকান প্লিজ, এই পাওয়ার 8টা কার উপর আছে? এই পাওয়ার 8টা 1 এর উপর আছে, পাওয়ার 8টা 2 এর উপর আছে। তাহলে এই 1 এর উপরে যদি আমি 8 দেই, তাহলে 1 এর উপরে 8 দিলে 1ই হয়, আর 2 এর উপরে 8 দিলে 2⁸ হয়। এবার সিম্পলিফাই করতে হবে, দেখেন এই 128 ইন্টু এই 2⁸ কে আমি লিখতে পারবো 2⁷ ইন্টু 2, কারণ এদিকে তাকান, সরি, এখানে 8টা 2 আছে, 8টা 2 মানে 7টা 2 ইন্টু 1টা 2। কেন 7টা 2 লিখলাম? কারণ এই 2⁷ মানে 128, এই জন্য এই 128 দিয়ে 128 কেটে দিব, বুঝছেন? হ্যাঁ, তাহলে T9 ইকুয়াল টু 128 ইন্টু 2⁷ মানে 128 ইন্টু তার সাথে আছে 2, এই 128 কাটা, তাহলে উত্তর 1/2। নেক্সট 118 দেখি। একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5, কি মান দেওয়া আছে? প্রথম পদ, এই দেখেন এটা তো প্রথম পদ, মানে এ সাধারণ অনুপাত 7, তার মানে আর এর মান 7। বলছেন ধারাটি কোনটি? দেখেন এবার বলছে ধারাটা কোনটা। তো ধারাও আমি আগেই বলছি, একটা গুণোত্তর ধারা প্রস্তুত করতে গেলে এ লাগবে, প্রথম পদ লাগবে, আর সাধারণ অনুপাত লাগবে। কেন? কারণ আমরা জানি যে কোনো পদকে সাধারণ অনুপাত দিয়ে গুণ করলে তার পরের পদ পাওয়া যায়। তার মানে সাধারণ অনুপাত জানা থাকলে আর কোনো একটা পদ যদি জানা থাকে, তাহলে ওই ধারায় প্রস্তুত করে ফেলা যাবে, বুঝছেন? ইয়েস। তাহলে প্রথম পদ হচ্ছে 5, এদিকে তাকান, তাহলে প্রথম পদ 5, এর পরের পদ কি হবে? এর পরের পদ হচ্ছে এই প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ, তাহলে এই 5 এর সাথে আর এর মান হচ্ছে 7, তাহলে 5 ইন্টু 7। এর পরের পদ কত? এই পুরোটার সাথে আবার আর এর মান গুণ, তার মানে এটা হচ্ছে 5, তাহলে 5 সাথে 35 প্লাস এর পরের পদ যদি লাগতো, তাহলে এই 35 সাথে 5 গুণ করতাম, ঠিক আছে? 35 ইন্টু 5, এইভাবে চলতে থাকতো। তাহলে 5 35, প্রথম পদ 5, তারপর 35, তাহলে 5 35, 5 37, দেখেন 7 35 আছে, কিন্তু এটা না, কিন্তু 5 35, সি নাম্বার অপশন ইজ রাইট। 5 35, এটা খুবই সিম্পল। আপনি বললাম না যে বেসিক কনসেপ্ট থাকতে হবে, যে একটা গুণোত্তর ধারা কিভাবে প্রস্তুত হয়, এটাই যদি একজন মানুষ না জানে, তাহলে পড়ে লাভ কি? একটা গুণোত্তর ধারা কেমনে প্রস্তুত হচ্ছে, কোন পদকে আর এর মান দিয়ে গুণ করলে তারপরের পদ পাওয়া যায়, এই কনসেপ্টটা তো অন্তত থাকতে হবে। একটা সমান্তর ধারা কেমনে প্রস্তুত হয়, কোন পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে তারপরের পদ পাওয়া যায়। নেক্সট এই এত বড় হোক ভাই, এদিকে আসো। দেখেন 2000 পরে -1000, তার 500 ডট 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 ডট, বলছে অনুক্রমটির গুণোত্তর অনুক্রম বলে দিছে। গুণোত্তর অনুক্রম মানে গুণোত্তর ধারা, গুণোত্তর অনুক্রমটির পরের পদ মানে 500 ঠিক পরের পদটা। এখন আমাকে বলেন 500 পরের পদটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে আর এর মান লাগবে। কারণ আমরা কি জানি, কোন একটা পদের পরবর্তী পদ কত হবে এটা কেমনে পাই? ওই পদকে আর এর মান দিয়ে গুণ করে তার পরের পদ পাই, তাই কিনা? তার মানে আমার পরের পদটা জানতে হলে এখান থেকে আর এর মান লাগবে। তাহলে আর কেমনে বের করবো? তাহলে আর ইকুয়াল টু কত? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে -1000, এটা কিন্তু 1000 না, -1000 ভাগ হচ্ছে 2000, এই দুটো শূন্য ক্যান্সেল, তাই এটা হচ্ছে -1/2। তাহলে আর এর ভ্যালু হচ্ছে -1/2। তাহলে এই যে আর এর মান পেয়ে গেছেন, এই আর এর মান দিয়ে এখন এটাকে গুণ করলে তার পরের পদ পাবেন। তাহলে এতে পরবর্তী পদ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 500, এই 500কে আমার আর এর মান মানে -1/2 দিয়ে গুণ। হ্যাঁ, এই 2 দিয়ে 500 যাবে 250 বার, আর 250কে সরি এই 250কে মাইনাস, এটা কিন্তু -1, তাহলে 250 ইন্টু -1, তার মানে -250, তাহলে আমাদের উত্তর হচ্ছে -250। খুবই সিম্পল, -250। অথবা কেউ যদি মনে করে যে ভাই আমি সূত্র দিয়ে করব, সমস্যা নাই, এইটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, তাহলে পরবর্তী পদ মানে 4 নাম্বার পদ। তার মানে এই প্রশ্নে T4 এর মান বের করতে বলছে, আপনাকে বুঝে নিতে হবে 4 নাম্বার পদ বের করতে বলছে। পরবর্তী পদ এখানে কয় নাম্বার পদ? 4 নাম্বার পদ, ঠিক আছে? তাহলে আপনি যদি 4 নাম্বার পদ বের করেন, 4 নাম্বার পদ বের করার সূত্র কি? T4 ইকুয়াল টু কি? A r টু দি পাওয়ার 4 - 1 মানে 3। এ মানে কত? 2000।
2000 ইন্টু আর এর মান কত, আর এর মান মাইনাস হাফ বের করছেন, তার উপরে 3, এটা হচ্ছে 2000 ইন্টু এই মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসটা স্টে করবে, 1 এর উপরে 3 দিলে 1ই হয়, আর 2 এর উপরে 3 দিলে 8 হয়। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি, মাইনাসটা সামনে চলে আসলো, মাইনাস 2000 ইন্টু 1/8, 8 দিয়ে ভাগ করেন, 8 দিয়ে ভাগ করলে যে 20 এর মধ্যে 8 যাবে, 2 বার 8 দ্বিগুণী 16, থাকলো 4, 4 এর পরে 0 40, 5 8 40, আর একটা শূন্য থাকলেও বসে গেল মাইনাস 250, কোনো সমস্যা নেই, সূত্র দিয়ে করবেন তাও হবে, যেভাবে ইচ্ছা আপনি অঙ্ক পারেন, মানে আপনার কোন ভাবে আগাবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে। নেক্সট, বলছে ধারাটির সপ্তম পদ কত, ধারাটির সপ্তম পদ মানে T7, তাহলে ধারাটির সপ্তম পদ যদি বের করতে চান তাহলে সপ্তম পদের সূত্র কি, দেখেন সপ্তম পদের সূত্র হচ্ছে T7 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে 6, a r টু দি পাওয়ার 6, রাইট। এ মানে কত, প্রথম পদ, এ মানে প্রথম পদ মানে 16 ইন্টু আর, আর মানে সাধারণ অনুপাত, কেমনে বের করবেন, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করেন, তো এটা হচ্ছে -8, আবার বলছে এটা কিন্তু 8 না, -8, এটা -8 ডিভাইডেড বাই 16, তাহলে 8 8 8, 8 দুগুণী 16, মানে এটা মাইনাস হাফ, তাহলে আর এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে আর এর পরিবর্তে মাইনাস হাফ, হ্যাঁ, তার উপর হচ্ছে পাওয়ার 6, তাহলে 16 ইন্টু মাইনাস হাফ টু দি পাওয়ার 6, তাহলে এটা হচ্ছে 16 ইন্টু এই মাইনাসের উপরে জোর পাওয়ার, তার মানে মাইনাসটা থাকবে না, মাইনাসের অস্তিত্ব থাকবে না, তাহলে ইন্টু মাইনাস তো প্লাস হয়ে যাবে, 1 এর উপরে 6 মানে কিন্তু 1ই, আর 2 টু দি পাওয়ার 6, কারণ এই পাওয়ার 6টা 1 এর উপর আছে, পাওয়ার 6টা 2 এর উপর আছে, 1 এর উপর 6 দিলে 1, 2 এর উপর 6 দিলে কত, 2 টু দি পাওয়ার 6, এবার 2 টু দি পাওয়ার 6, এই 2 টু দি পাওয়ার 6 মানে 64, এই 16 দিয়ে 64 কে যায়, 16 কে 16, 4 16 তে 64, মানে 1 ডিভাইডেড বাই 4, 1/4, ডি নাম্বার অপশন ইজ রাইট। আর 2 টু দি পাওয়ার 6 মানে যে 64, এটা যদি না পারেন সমস্যা নেই, 2 টু দি পাওয়ার 6 কে লিখবেন, ভেঙে নেবেন, 2 টু দি পাওয়ার 6 মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8 8 কত, 64, ওকে ক্লিয়ার। নেক্সট প্রশ্নে চলে যাব। -12 প্লাস 4 -4/3 প্লাস ডট ডট ডট, ধারাটির কোন পদ, হ্যাঁ এবার তাকান, বলছে ধারাটির কোন পদ, -4/27, আমি এরকম অঙ্ক এর আগেও করাইছি, বলছি যখন যে এরকম একটা ধারা দিয়ে ডট ডট দিয়ে বলবে ধারাটার কোন পদ এত, সেক্ষেত্রে এইটাকে n-তম পদ ধরে, এটাকে n-তম পদ ধরে n এর মান বের করতে হবে, এটাই উত্তর, ধারাটির কোন পদ। এই টাইপের প্রশ্ন আসলে সেটা সমান্তর ধারা হোক গুণোত্তর ধারা হোক, যখনই বলবে এরকম একটা ধারা দিয়ে বলবে ধারাটির কোন পদ এত, তখন ওই যে পদের কথা বলছে ওইটাকে n-তম পদ ধরে n এর মান বের করতে হবে, তততম পদই হচ্ছে n এর যে মানটা বেরোবে, তততম পদই হচ্ছে ওইটা। কেন হয় এটা আমি কিন্তু গত ক্লাসে বুঝাইছি, সমান্তর ধারায় 20 মিনিট ধরে এটাই বুঝাইছি। তাহলে এটাকে ধরবো n-তম পদ, তার মানে tn ইকুয়াল টু কত, -4 ডিভাইড বাই 27। এই n-তম পদের সূত্র কি, a r টু দি পাওয়ার n-1, তাকান, -4 ডিভাইড বাই 27, এখান থেকে এর মান দিয়ে আছে -12, তাহলে এর পরিবর্তে বসাবো -12 ইন্টু আর এর মান কত, আর এর মান বের করেন, আর এর মান বের করেন, এই 4 দিয়ে 4 ভাগ, এটা কিন্তু -12, 4 1 4 3 4 12, তাহলে উপর হচ্ছে 1, নিচে হচ্ছে -3, মানে -1/3, আর এর ভ্যালু কত, -1/3, তাহলে এটা হচ্ছে -1/3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু -4 ডিভাইড বাই 27। তাকান, এই পাশ থেকে মাইনাস আর এই পাশ থেকে মাইনাস কাটা, দুই পাশ থেকে মাইনাস কাটা, তাহলে মাইনাস কাটা, আমরা বের করবো কিসের মান, আমরা বের করবো কিন্তু n এর মান। আবার বলছি, এরকম কোন অঙ্ক যদি আসে, এরকম একটা ধারা দিয়ে যদি বলে ধারাটির কোন পদ এত, তো এই যেটাকে বলবো যে কোন পদ, সেই কোন পদকে n-তম পদ ধরে n এর মান বের করতে হবে, তার মানে আমরা n এর মান বের করবো, তাহলে n এর মান বের করতে হবে, তার মানে n রিলেটেড যা যা আছে তা রেখে দিব আর বাকিগুলো পার করে দিব। তাহলে এই যে n সম্পর্কিত এই রাশিটা এইটুকু রেখে দিব, আর এই 12টাকে ওই পাশে পার করবো, মাইনাস মাইনাস কিন্তু ক্যান্সেল, এই দুই পাশ থেকে মাইনাস কাটা, তাহলে -1/3 এই পাশে থাকলো, হ্যাঁ, আর এই 12 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে পাশে 4, নিচে 27 আছে, আর এই 12 এই পাশে এসে ভাগ হলো, এবার কাটাকাটি যায়, 4 1 4 3 4 12, তাকান, তাহলে এই পাশে থাকতেছে -1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু, উপরে 1 আর নিচে এই 27 আর হচ্ছে 3, দেখেন 27 কে লেখা যায় 3 কিউব, আর 3 মানে তো 3, কেন আমি এখানে 3 এর বেজ আকারে চেষ্টা করতেছি, কারণ এই পাশে 3 এর বেজ আছে, এই জন্য, এমনিতে না, ইচ্ছা তাই না, হ্যাঁ,
এটা হচ্ছে 3টা 3 আর একটা 3, 4টা 3, মানে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এবার তাকান, আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো এন এর মান। এন কোথায় আছে? এন আছে পাওয়ারে। এন আছে পাওয়ারে, তাহলে আমি কি বলছিলাম, যে মানটা বের করতে হবে সেই মানটা যদি পাওয়ারে থাকে তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি 1/3, মাইনাস বাদ দেন, আগে বোঝেন ভিত্তি 1/3, তাহলে এই পাশেও আমাকে 1/3 করতে হবে। তো এই পাশে তো 1 আছে উপরে, 3 আছে নিচে, তার মানে 1/3 হয়ে গেছে। কিন্তু 3 এর উপরে পাওয়ার 4 আছে, কিন্তু 1 এর উপরে তো পাওয়ার 4 নাই। আরে ভাইয়া, 1 এর উপরে পাওয়ার 4 নাই, মনে মনে কল্পনা করে নেন, তাই না? এটা হচ্ছে -1/3 টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে 1/3 টু দি পাওয়ার 4। কারণ আমার তো এই পাশে বেজ আছে 1/3, এই পাশে 1/3 বানাতে হবে, তাহলে উপরে 1 আছে নিচে 3 আছে। তাহলে এখন 1 এর উপরে পাওয়ার 3 এর উপরে পাওয়ার 4 আছে, তাহলে 1 এর উপরে পাওয়ার 4 আনতে হবে। আনবো কি করে? নাই তো। কিন্তু যেহেতু 1 এর উপরে পাওয়ার 4 আনলে সমস্যা হয় না, তাই আমি আনতেছি। 1 এর উপরে 4, 3 এর উপরে 4, তাহলে দুইজনের উপরে পাওয়ার 4, তাহলে এটা হোল টু দি পাওয়ার আকারে প্রকাশ করা যায়। কিন্তু তাও কিন্তু বেজ সমান হয়নি, কারণ এই পাশে বেজে মাইনাস আছে, এই পাশে বেজে মাইনাস নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো কিছুর উপর যদি জোর পাওয়ার থাকে সেক্ষেত্রে ভিতরে একটা মাইনাস আনাই যায়। তাহলে আমরা এখানে একটা মাইনাস আনতে পারি। কেন আনবো? যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে মাইনাস বেজ সমান হতে হবে n-1 ইকুয়াল টু -1/3 টু দি পাওয়ার 4। এইবার দেখেন, এই পাশে বেজ -1/3, এই পাশে বেজ -1/3, দুই পাশে বেজ সমান, দুই পাশে বেজ সমান হলে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার n-1 আর এই পাশে পাওয়ার 4, তাহলে অতএব n-1 ইকুয়াল টু 4, তাহলে n ইকুয়াল টু এই 4 এই পাশে যোগ হবে, তাহলে 5, দ্যাট মিনস 5তম পদ। 5তম পদ তাহলে কত? ধারাটির কোন পদ -4/27? উত্তর হচ্ছে 5তম পদ হচ্ছে -4/27। আপনারা কি বুঝছেন? বুঝছেন? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝছেন তো ব্যাপারটা? এখন দেখেন, আপনি যদি মনে করেন যে এই অঙ্কটা আমি গতানুগতিক এই সূত্র দিয়ে না করে আমি একটু ভিন্নভাবে করি, যা শিখছি আমরা। দেখেন, এটা 1, 2, 3, এটা কিন্তু 3টা পদ দেওয়াই আছে, তাহলে এর পরবর্তী পদ কেমনে পাবেন? এই -4/3 এর সাথে কিন্তু আর এর মান গুণ করতে হবে। দেখেন, তাহলে -12 + 4 -4/3, তাহলে এর পরবর্তী পদ কেমনে পাবেন? এইটার সাথে আর এর মান গুণ, আর বের করেন তো। 4 ডিভাইডেড বাই -12 মানে -1/3, আর এর মান -1/3। এই আর এর মান এখন এর সাথে গুণ করলে তার পরের পদ, এটা হচ্ছে -4/3। দেখেন, তাহলে -4/3 এর সাথে আর এর মান মানে -1/3 গুণ, তাহলে এই মাইনাস হচ্ছে প্লাস, উপর হচ্ছে 4 আর নিচে 3 3 9, তার মানে হচ্ছে পরবর্তী পদ হচ্ছে 4/9। এখন এর পরের পদ কেমনে হবে? এইটার সাথে আমরা এখন আর এর মান গুণ, তাহলে এটা হচ্ছে 4/9, তার সাথে আর এর মান মানে -1/3 গুণ। এবার কিন্তু এই মাইনাসটা থেকে যাবে, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে উপরে 4 1 4 আর নিচে 3 9 27, তাহলে -4/27, অর্থাৎ এর পরবর্তী পদ হচ্ছে -4/27। তো দেখেন, এই যে -4/27 তো চাইছে যে এর ধারাটির কোন পদ -4/27, তাহলে -4/27 কত নাম্বার পদে পাইছেন? 1 2 3 4 5, এই যে পঞ্চম পদ। দেখছেন? খুবই, আপনি যেভাবে আগান, অঙ্ক যদি বোঝেন খালি একবার, হ্যাঁ, যেভাবে আগান উত্তর মিলবে। নেক্সট, দেখেন, গুণোত্তর ধারাটির কতটি পদ আছে? এটা দ্বারা সহজ। বলছে এটা একটা গুণোত্তর ধারা, খেয়াল করেন, এটা একটা গুণোত্তর ধারা। বলছে ধারাটির কতটি পদ আছে? পদ সংখ্যা চাইছে। পদ সংখ্যা মানে কি? পদ সংখ্যা মানে n। পদ সংখ্যা মানে কি? n। তাহলে 6 প্লাস 12 প্লাস 24 প্লাস ... প্লাস 384। এখানে এই ধারায় কতটি পদ আছে? সমান্তর ধারা হলে একটা শর্টকাট পড়াইছিলাম, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। এখানে কিন্তু ওটা করে দিন না, এটা তো সমান্তর ধারা না, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ওই শর্টকাট নাই। হ্যাঁ, এটা কি? এটা কি? এদিকে তাকান, এটা কি? ওইটা কি? ওটা কি শেষ পদ না? আর শেষতম পদের নাম কি? n-তম পদ কিনা মনে আছে? শেষতম পদের নাম কি? n-তম পদ। তার মানে এটা হলো n-তম পদ, অর্থাৎ এটা tn। তার মানে এই প্রশ্নে বলা নাই যে n-তম পদের মান 384। বুঝে নিতে হবে যে এখানে n-তম পদ 384, কারণ শেষে যে থাকে সেইটাই হলো n-তম পদ। আর এই ধারার পদ সংখ্যা চাইছে মানে n চাইছে, আর n বের করতে গেলে n কোথায় আছে? n কিন্তু ভাইয়া ওই n-তম পদের সূত্রের মধ্যে আছে। এই যে n কোথায় আছে? n-তম পদের এই সূত্রের মধ্যে আছে। তাহলে n বের করতে গেলে, পদ সংখ্যা বের করতে গেলে n-তম পদের মানটা জানা থাকতে হবে, নাহলে হবে না। এই কোশ্চেনে সরাসরি উল্লেখ নাই যে একটি ধারার n-তম পদ এত হলে পদ সংখ্যা কত। n-তম পদ এখানে বলা নাই, কিন্তু বুঝে নিতে হবে এই শেষের পদটাই হলো n-তম পদ। তার মানে 384 এখানে n-তম পদ।
মানে টিএন। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, টিএন এর ভ্যালু কত, টিএন ইকুয়াল টু 384। আর এই টিএন ভাগে কি লেখা যাবে, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 384। এখান থেকে এন বেরোবে, ওই এনটা এনই হচ্ছে পদ সংখ্যা, কারণ এটা যেহেতু এনতম পদ, এখানে পদ আছে কতগুলো, এন সংখ্যক। কারণ আমি কি বলছিলাম, কোন একটা ধারায়, কোন মনে করেন একটা লাইনে লোক দাঁড়ায় আছে, লোক শেষে যে লোকটা আছে, শেষে ওই লাইনের শেষে যে লোক আছে, ওই লোকটা কততম, এটা জানতে হলে আপনাকে জানতে হবে ওই লাইনে কতজন লোক আছে। ওই লাইনে যদি 37 জন লোক থাকে, তাহলে শেষে যে দাঁড়ায় আছে সে হলো 37তম। তার মানে কোন একটা জিনিসে কতজন লোক আছে এটা বের করতে গেলে জানতে হয়, সরি, কোন একটা লাইনে শেষে যে দাঁড়ায় আছে সে কততম, এটা বের করতে গেলে জানতে হয় ওই লাইনে কতজন লোক আছে। তার মানে এই লাইনে যতজন লোক আছে, শেষে যে আছে সে হলো তততম। তাহলে এই লাইনে যেহেতু এন সংখ্যক লোক আছে, তার মানে শেষে যে আছে সে হলো এনতম। বুঝছেন? তার মানে পদ সংখ্যা বের করতে গেলে এনতম পদের মান লাগে। তাহলে এনতম পদের সূত্র বসাই এন এর মান বের করতে হয়। তাহলে এন এর মান যদি বের করতে চান, তাহলে এই যে এ মানে প্রথম পদ, এর পরিবর্তে 6 ইন্টু আর। আর কেমনে বের করবেন, এই যে 12কে 6 দিয়ে ভাগ করেন, তাহলে 12/6 2। তাহলে আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 384। যেহেতু আমরা এন এর মান বের করবো, তাহলে এন রিলেটেড রাশি রেখে দিব, বাকিগুলো পার করে দিব। তাহলে 6 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 384 ডিভাইড বাই 6। দেখেন 38 এর মধ্যে 6 যাবে 6 বার, 6 6 36, থাকলো 2, 2 এর পরে 4 24, 4 6 24 মানে 64। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 64। এখন আমরা বের করবো কিসের মান, এন এর মান। তাহলে আমরা যদি এন এর মান বের করবো, তাহলে এন কোথায় আছে, এন কিন্তু এখানে পাওয়ারে আছে। তাহলে বলছিলাম কি, যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি 2, আমাকে এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। তো 64কে তো 2 ভিত্তি করাই যায়, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 64 মানে 2 টু দি পাওয়ার 6। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অতএব দুই পাশে পাওয়ার সমান। তাহলে এই পাশে পাওয়ার n মাইনাস 1, তাহলে পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু এই পাশে হচ্ছে 6। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 6 হলে n ইকুয়াল টু এই মাইনাস 1 এই পাশে কি হবে, প্লাস 1, তাহলে 6 প্লাস 1, তাহলে n ইকুয়াল টু 7। n ইকুয়াল টু 7, n ইকুয়াল টু 7। ঠিক আছে, খুবই সিম্পল। তার মানে সপ্তম পদ, তার মানে এখানে পদ আছে 7টা। হ্যাঁ, তাও করা যাবে ভাইয়া, কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে আর এর মান বের করবেন, সেই আর এর মান দিয়ে 24কে গুণ করে পরের পদ, তাকে আর এর মান দিয়ে গুণ করে পরের পদ, এরকম দেখবেন যে এই জিনিসটা আসতে কত নম্বরে পড়ে, কোনো সমস্যা নেই। দেখেন করেন, 6 প্লাস 12 প্লাস 24, আর এর মান বের করছেন, আর এর মান বের করেন, আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 12/6, 12/6 মানে 2। তাহলে বুঝতে পারতেছেন এই 24-এর পরবর্তী পদ হবে, এই 24কে 2 দিয়ে গুণ মানে 48। এই 48-এর পরবর্তী পদ হবে, এই 48কে আর এর মান মানে 2 দিয়ে গুণ, 48 দুগুণে 96। এই 96-এর পরের পদ হবে, এই 96কে 2 দিয়ে গুণ, 96 দুগুণে কত হচ্ছে, 6 দুগুণে 12 আর 9 দুগুণে 18 গুণ 192। 192-এর পরবর্তী পদ কেমনে পাবেন, এই 192কে আর এর মান মানে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করেন, তাই 2 দুগুণে 4, 9 দুগুণে 18, হাতে কত 1, 2 1 2 আর 1 3, এই যে 384 আমি পেয়ে গেছি। তাহলে 384 কত নাম্বার পদে পাইছেন, 1 2 3 4 5 6 7, তার মানে ধারায় পদ আছে 7টা। যেভাবে আগান, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ভাইয়া। কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তো আপনি বিভিন্ন অ্যাপ্রোচে আগাতে পারবেন। আর আপনার কনসেপ্টই নাই, খালি সূত্র জানেন, বসায় মান বসান, অঙ্ক হয়, ঘুরাই প্রায় দিলে আর চিন্তা করতে পারেন না, তাহলে হবে না। অঙ্ক এমন ভাবে শিখতে হবে যেন আমি আরেকজনকে পড়াইতে পারি। আমার উদ্দেশ্য এটা, আপনাকে অঙ্ক মাস্টার তৈরি করা। হ্যাঁ, অঙ্কের মাস্টার তৈরি হতে হবে যেন আমি আরেকজনকে পড়াইতে পারি, তাই না? নেক্সট, পাঁচ প্লাস 5/3 প্লাস 5/9 প্লাস ডট 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 5/729 ধারাটির পদ সংখ্যা কত, কি চাইছে? ধারাটির পদ সংখ্যা মানে এন এর মান কত। তাহলে আমি কি বলছি, যখনই পদ সংখ্যা চাইবে, এন চাবে, তখন এনতম পদের মান জানতে হবে, কারণ এনতম পদের মান না জানলে আপনি পদ সংখ্যা কেমনে বের করবেন, তাই না? তাহলে এটা হচ্ছে 5 প্লাস 5/3 প্লাস 5/9 প্লাস ডট 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 5/729। এখানে শেষ পদ কত, শেষ পদ হচ্ছে যেটা, আর শেষ পদের নামই হচ্ছে এনতম পদ, তার মানে এটা হচ্ছে এনতম পদ মানে টিএন। এনতম পদ দেওয়া আছে, তাহলে এনতম পদের মান থেকেই তো আমরা এন এর মান পাই, পদের সংখ্যা মানে এন না। তাহলে এনতম পদ টিএন ইকুয়াল টু কত, 5/729। আর টিএন ভাঙলে কি হবে, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 5/729। এ মানে প্রথম পদ মানে 5, তাহলে এর পরিবর্তে বসাবো 5 ইন্টু আর মানে কি, সাধারণ অনুপাত। কেমনে পাবেন, এইটা দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে এটা হচ্ছে 5/3
ভাগ হচ্ছে 5, তাহলে 5/3 ইন্টু এই 5 এর নিচে আছে 1, সেই 1 যাবে উপরে, নিচে 5, 5 5 কাটা থাকতেছে 1/3, আর এর মান হচ্ছে 1/3, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু 5/729। দুই পাশ থেকে 5 কাটা, দুই পাশ থেকে 5 কাটা, ঠিক আছে। তাহলে এই পাশে কি থাকলো 1/3 টু দি পাওয়ার n - 1, আর এই পাশে আছে 1 ডিভাইডেড বাই 729। এবার তাকান, আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো n এর মান। n কোথায় আছে? n পাওয়ারে আছে। তাহলে কি বলছিলাম, যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 1/3, আমাকে এই পাশে ভিত্তি 1/3 বানাতে হবে যেভাবে হোক। তখন শিওর থাকবেন এই 728 কে নিশ্চিত 3 এর কোনো পাওয়ার আকারে লেখা যায়। 729, 729 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 টু দি পাওয়ার 7, হ্যাঁ 3 টু দি পাওয়ার 7। যদি না বোঝেন তাহলে 729 কে ভাঙবেন, বুঝছেন? আপনি বুঝতেছেন যে এটাকে 3 এর বেজ আকারে লেখা যাবে। তাহলে 3 দিয়ে, কারণ 3 24 72, 3 3 9, আবার 3 দিয়ে, 3 8 24, আবার 3 দিয়ে, 3 27 81, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, 3 3 9, কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, না না 3 টু দি পাওয়ার 7 না, 3 টু দি পাওয়ার 6। তাহলে 729 ভেঙে 3 টু দি পাওয়ার 6 সাইজে। এগুলো সূচক লাগে কিন্তু শেখাইছি যে কিভাবে এটা ভেঙে যে 3 টু দি পাওয়ার কত হবে, কনফিউশন হলেই বের করে ফেলবেন। তাহলে 1/3 টু দি পাওয়ার n - 1, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 6। এই পাশে 1/3 আছে, এই পাশে 1/3 করতে হবে। তাহলে এই পাওয়ার 6 3 এর উপরে আছে, 1 এর উপরে কি পাওয়ার 6 আছে? আছে, মনে মনে আছে। 1 এর উপরে যা কিছু চিন্তা করা যায়, তাহলে এটা হচ্ছে 1/3 টু দি পাওয়ার n - 1, আর এটা হচ্ছে 1/3 টু দি পাওয়ার 6। এখানে বেজ 1/3, এ পাশেও বেজ 1/3 করতে হবে, অর্থাৎ এদের উপরে পাওয়ার হোল টু দি পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে 3 এর উপরে 6 আছে, 1 এর উপরে কিছু নাই, মানে মনে মনে 6 চিন্তা করা যায়, কারণ উপরে যদি সমান পাওয়ার নিচে সমান পাওয়ার না থাকে তাহলে হোল টু দি পাওয়ার লেখা যায় না, বুঝছেন? এখানে পাওয়ার 6 আছে, উপরেও যদি 1 এর উপরে 6 না থাকে তাহলে তো হোল টু দি পাওয়ার লিখতে পারবো না। তো 1 এর উপরে 6 নাই, কিন্তু আমি মনে মনে চিন্তা করতে পারি, কারণ 1 এর উপরে 6 দিয়ে তো 1ই হয়। তাহলে দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার n - 1, এই পাশে পাওয়ার 6। তাহলে n - 1 = 6, তাহলে n = এই -1 এই পাশে যে 6 + 1 = 7। তার মানে এই ধারায় পদ আছে 7টা। এই ধারা পদ কয়টা? 7টা। এখন কেউ যদি মনে করে যে ভাই আমি এই 7টা পদ আমি বের করে ফেলবো, হচ্ছে সাধারণভাবে খালি ওই ধারার কনসেপ্ট থেকে বের করে ফেলবো, করেন, কোনো সমস্যা নেই। কয়টা পদ আছে আপনি দেখেন না। প্রথম পদ 5, তারপরের পদ 5/3, তারপরের পদ 5/9। আপনি দেখেন যে আসলে এই জিনিসটা পাইতে হলে কতটুকু যাওয়া লাগে, দেখেন যে 5/729 কখন পাওয়া যায়। তো এই পদের সাথে আর এর মান গুণ করতে হবে। আর কত? আর = 1/3 না, বের করছিলাম, বের করেন, এটা ভাগ এটা। তার মানে এই 1/3 দিয়ে এটাকে গুণ করলে পরের পদ পাবেন। তাহলে 5/9 কে আপনি আর এর মান মানে 1/3 দিয়ে গুণ করেন, তাহলে উপরে 5, নিচে হচ্ছে 3 9 27, তার মানে এরপর হচ্ছে 5/27। এবার এইটাকে আপনি এই 1/3 দিয়ে গুণ, তাহলে 5/27 কে আপনি 1/3 দিয়ে গুণ, তাহলে উপর হচ্ছে 5 আর নিচে হচ্ছে 3 27 81, তাহলে এরপর একটা হচ্ছে 5/81। এবার এই 5/81 কে আবার 1/3 দিয়ে গুণ, 5/81 কে 1/3 দিয়ে গুণ, তাহলে উপরে 5, নিচে 3 1 3, 3 8 24, 243, তার মানে এরপর একটা হচ্ছে 5/243। আমি দেখবো যতক্ষণ পর্যন্ত 5/729 না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে এই কাজটা করতে হবে। তাহলে এই 5/243 কে আবার 1/3 দিয়ে গুণ করলে তারপরের পদ 5/243 গুণ হচ্ছে 1/3, তাহলে উপর হচ্ছে 5, নিচে 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 4 1 7, এই যে 5/729 পাইছি, তার মানে পরের পদ হচ্ছে 5/729। তাহলে 5/729 পেয়ে গেছি, মানে আমার হয়ে গেছে। কয়টা পদ আছে এখন পেয়ে যাবো? 1 2 3 4 5 6 7, মানে এই ধারায় 7টা পদ আছে। সূত্র মনে নাই ধরেন, তো করা তো কনসেপ্ট থাকলে তো করে আসা যাবে, তাই না? নেক্সট, ধারাটির ষষ্ঠ সপ্তম পদের সমষ্টি কি চাইছি দেখেন। ধারাটির ষষ্ঠ ও সপ্তম পদের সমষ্টি, সবাই মনোযোগ দেন। আগে বুঝতে হবে কি বের করতে বলছে, নির্ণয় করতে বলছে কি, আগে এটা বুঝতে হবে। ধারাটির ষষ্ঠ ও সপ্তম পদের সমষ্টি, ষষ্ঠ পদ মানে T6, সপ্তম পদ মানে T7, এই দুটো যোগফল চাইছে। হ্যাঁ, তাহলে T6 প্লাস T7 ইজ ইকুয়াল টু হোয়াট? T6 ভাঙলে কি হবে? a r টু দি পাওয়ার 5, এই যে 6 - 1, দেখেন a r টু দি পাওয়ার 6 - 1 মানে 5 প্লাস T7 মানে কি a r টু দি পাওয়ার কত বলেন? a r টু দি পাওয়ার কত? a r টু দি পাওয়ার 7 - 1 মানে 6। এখন a দেওয়া আছে,
এ ইকুয়াল টু 1, আর কত, আর বের করেন। তাহলে আর কেমনে বের করবেন, এইটা দিয়ে এটাকে ভাগ করেন, মানে 1/3 ডিভাইডেড বাই 1, 1/3 কে 1 দিয়ে ভাগ করলে তো 1/3 হয়, তাহলে আর এর মান হচ্ছে 1/3। তাহলে এটা হচ্ছে এ মানে 1 ইন্টু আর এর মান 1/3 টু দি পাওয়ার 5 প্লাস এটা হচ্ছে এ মানে 1 ইন্টু আর এর মান কত 1/3 টু দি পাওয়ার 5, 1/3 টু দি পাওয়ার 6। তো 1 দিয়ে গুণ করলে কি আর না করলে কি, এই 1 এর উপরে 5 দিলে 1ই হয়, 3 এর উপরে 5 দিলে 3 টু দি পাওয়ার 5 হয়, এভাবে রাখেন। প্লাস 1 এর উপরে 1 দিলে 1 এর উপরে 6 দিলে 1ই হয়, আর 3 এর উপরে 6 দিলে 3 টু দি পাওয়ার 6 হয়। এখানে লসাগু কত, লসাগু হচ্ছে 3 টু দি পাওয়ার 6। এখন এই 3 টু দি পাওয়ার 6 কে 3 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগে দিকে তাকান, লসাগু কিন্তু বুঝতে হবে 1/6 প্লাস 1/12, তখন কি করেন, লসাগু হচ্ছে 12। তখন কিভাবে করেন, এই 12 কে এটা দিয়ে ভাগ করেন, তাহলে 12 ডিভাইডেড বাই 6 মানে 2, সেই 2 দিয়ে এটাকে গুণ করে এখানে বসান, ওই কনসেপ্ট এখানে। তার মানে এইটাকে আপনি এটা দিয়ে ভাগ করবেন, 3 টু দি পাওয়ার 6 কে 3 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ, মানে 3 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5। আরে তাহলে 6টা 3 কে 5টা 3 দিয়ে ভাগ করলে একটা 3 থাকে, সেই 3 দিয়ে উপরে 3 কে 1 কে গুণ করলে 3 প্লাস 3 টু দি পাওয়ার 6 দিয়ে 3 টু দি পাওয়ার 6 কে ভাগ করলে 1, তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে 3 টু দি পাওয়ার 6, আর 3 টু দি পাওয়ার 6 মানে 729, তাহলে উত্তর হচ্ছে 4/729। এখন 3 টু দি পাওয়ার 6 মানে যে 729, যদি না বোঝেন তাহলে 3 টু দি পাওয়ার 6 কে আপনি লিখবেন 3 কিউব ইন্টু 3 কিউব, তাই কি না, অথবা 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এই যে 2টা 3 2টা 3 2টা 3 মানে মোট 6টা 3, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, 9 কত 81, 81 গুণ 9, 9 1 9, 8 9 72, 729। বোঝা গেছে, খুবই সিম্পল। হ্যাঁ, একজন বলছে ভাই এখানে কিন্তু এ আর টু দি পাওয়ার 5 কমন নেওয়া যেত, নেন নেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি দেখেন এর মান 1 না, দেখেন এখান থেকে আপনি এ আর টু দি পাওয়ার 5 কমন নেন, এ আর টু দি পাওয়ার 5 কমন নেন, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস এখানে এ চলে আসছে, 5টা আর চলে আসছে, মানে শুধু একটা আর থাকবে। এর মান 1 না, তো 1 ইন্টু আর টু দি পাওয়ার 5, আর এর মান হচ্ছে কত বের হয়েছিল 1/3, 1/3 টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস এই আর এর মান হচ্ছে 1/3, তাই কিনা। এখন এই 1 এর উপরে 5 দিলে 1ই হয়, 3 এর উপরে 5 দিলে 3 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে লসাগু হচ্ছে 3, এখানে 3 প্লাস 1, 3 প্লাস 1, ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছা করেন, সমস্যা কি। তাহলে 1/3 টু দি পাওয়ার 5 ইন্টু উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 3, তাহলে উপরে 4 নিচে 3 টু দি পাওয়ার 5 মানে 243 ইন্টু হচ্ছে 3, হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে 4 নিচে গুণ করেন, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 1 7, কোনো সমস্যা নেই। 3 টু দি পাওয়ার 5 মানে 243, ভুলে গেলে কোনো সমস্যা নাই। 3 টু দি পাওয়ার 5 কে লিখবেন 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3, 5টা 3, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9 ইন্টু 3, 9 9 81 গুণ 3, 3 1 3, 3 8 24, 243, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন এবার, ভিন্ন ধর্মী একটা প্রশ্ন, এটা গুণোত্তর ধারা না, মানে কিন্তু এখানে দিয়েছি আর কি, যেহেতু ধারার মধ্যে আছে। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব, তার উপরে 1 কিউব থেকে শুরু করে n কিউব, তার উপরে পাওয়ার a, ওকে, ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n হলে a এর মান কত। ভয় পাবেন না, 1 কিউব দেখে মনে হয় আল্লাহ এ কি অঙ্ক দিছে, n কিউব তার উপরে আছে পাওয়ার a is equal to 1 plus 2 plus 3 plus dot 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 n। আচ্ছা, এইটুকের সূত্র কি আপনি জানেন না, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আছে, 2 কিউব হবে, 2 কিউব হবে, 2 কিউব, সরি, হ্যাঁ, এইটুকের সূত্র কিন্তু আপনি জানেন, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার। এইটুকের মান হচ্ছে এটা, আর এর উপরে আবার পাওয়ার আছে, বুঝছেন, এইটুকের ভ্যালু হচ্ছে এটা, তার উপরে পাওয়ার a, খেয়াল রাখেন। আর হচ্ছে 1 থেকে n পর্যন্ত যোগ করলে প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো n ইন্টু n প্লাস 1/2, এটা কিন্তু আপনারা জানেন কিনা। এইবার তাকান, আমরা কি জানি, কোনো একটা বেজের উপরে যদি এরকম একাধিক পাওয়ার থাকে তখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এই 2 আর a গুণ হবে, তাহলে ভিতরে কি আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2,
আর এই 2 আর a গুণ হয়ে হবে 2a ইজ ইকুয়াল টু এই পাশে কি আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইবার তাকান তো আমরা বের করবো কিসের মান, এর মান। তাকান আমরা বের করবো এর মান, এ কোথায় আছে, এ আছে পাওয়ারে। তাহলে আমি কি পড়াইছি সূচকে, যে মানটা বের করবেন সেটা যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি কি, এই পাশে ভিত্তি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, এই পুরোটা হলো ভিত্তি। এই পাশে ভিত্তি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, তার মানে দুই পাশে কিন্তু ভিত্তি সমান হয়েই আছে, আপনার করা লাগবে না, দুই পাশে ভিত্তি সমান হয়েই আছে। তাহলে দুই পাশে যেহেতু ভিত্তি সমান তাহলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 2a আর এই পাশে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, কিছু নাই মানে কিন্তু 1, আবার 0 মনে করেন না, কারণ কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে তো 1 হয়ে যায়। তাহলে এই পাশে হচ্ছে 2a, ওই পাশে 1, অর্থাৎ 2a অর্থাৎ টুয়াইস a ইজ ইকুয়াল টু 1। তাহলে a ইকুয়াল টু কত, 1। এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে এর মান হচ্ছে হাফ, এর মান হাফ। আপনারা কি বুঝছেন? প্লিজ অঙ্কটা কি বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। আমি একটু পানির বিরতি দিলাম 20 সেকেন্ড। নেক্সট, এখানে কি বলছে, এখানে বলছে x ইন্টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইজ ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার হলে x এর মান কত। তাকান কিসের মান চাইছে, x এর মান। x কোথায় আছে, x এই পুরো রাশির সাথে x গুণ আকারে আছে, নো প্রবলেম। তাহলে আমি আগে লিখি x ইন্টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইজ ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার, রাইট। এখন আমি এই জিনিসটাকে সূত্রে ফেলতে পারি কিনা, হ্যাঁ, এটা তো 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে ঘনের সমষ্টির সূত্র কি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এবার সাথে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করেন, এই স্কোয়ারটা যদি আমি এখন এই সবার উপরে ডিস্ট্রিবিউট করে দেই, এই স্কোয়ারটা কার উপর আছে, এই স্কোয়ারটা এখানে যতগুলো রাশি গুণ ভাগাকার আছে সবার উপরই আছে। তাহলে এই স্কোয়ারটা যদি n এর উপর দেই হবে n স্কোয়ার, সেই n স্কোয়ার কেটে যাবে, দেখছেন। এই স্কোয়ারটা n প্লাস 1 এর উপর আছে, তাহলে এটা n প্লাস 1 এর উপর হোল স্কোয়ার দিলে এই n প্লাস 1 এর হোল স্কোয়ার n প্লাস 1 এর হোল স্কোয়ার কেটে যাবে। যেহেতু এই পাশ থেকে কিছু মিনিমাইজ বা কাটার সম্ভাবনা আছে, তাই আমি স্কোয়ারটা ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে x ইন্টু এটা হচ্ছে n স্কোয়ার ইন্টু এটা হচ্ছে n প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, এই 2 এর উপরও কিন্তু স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা 2 এর উপর দিলে 2 স্কোয়ার 4 ইজ ইকুয়াল টু এবার n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার। এই n স্কোয়ার দিয়ে n স্কোয়ার কাটা, n প্লাস 1 স্কোয়ার দিয়ে n প্লাস 1 স্কোয়ার কাটা। তাহলে এই পাশে থাকলো হচ্ছে x ডিভাইডেড বাই 4, এই যে x নিচে 4, তাহলে x বাই 4, আর ওই পাশে কিছু নাই মানে 1 আছে। তাহলে আমার চাইছে x এর মান, তাহলে x ইকুয়াল টু 4 কে 4, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালু 4। 126 নম্বর প্রশ্ন গেল, 126। নেক্সট 127 দেখেন, বলছে p ইন্টু p 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n হলে p এর মান কত, p এর মান কত, p কোথায় আছে, p এই যে এখানে গুণ আকার আছে। তাহলে p ইন্টু কি আছে এর সাথে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, রাইট, ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। আচ্ছা, এটা কিন্তু প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আগে ছিল ঘনের সমষ্টি, হ্যাঁ একটু আগে তার আগের অঙ্কটা। তাই বর্গের সমষ্টির সূত্র কি, তাহলে p ইন্টু এই বর্গের সমষ্টির সূত্র কি, n 1 থেকে শুরু করে n পর্যন্ত, n ইন্টু n প্লাস 1 ইন্টু কি 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, রাইট, ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টি। দেখেন 1 থেকে n পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1 বাই 2, তাই না। এই n দিয়ে n কাটা, n প্লাস 1 দিয়ে n প্লাস কাটা, এই 2 দিয়ে 6 কে যায় 3 বার,
তাহলে উপর আছে পি, পির সাথে কিন্তু এই যে দেখেন পির সাথে আবার 2n+1 যোগ আছে, এই যে উপরে পির সাথে এটা, নিচে আছে 3 আর এই পাশে কিছু নেবেন 1। এইবার যেহেতু পি এর মান চাইছে তাহলে পি রেখে দিব, বাকিগুলো পার করে দিব। তাহলে পি থাকলো, এই 3 এই পাশে নিচে আছে, এই পাশে যে 1 এর সাথে গুণ হবে, এই 2n+1 এই পাশে গুণ আছে, এই পাশে এসে নিচে চলে আসবে। তাহলে আমার উত্তর হচ্ছে 3/2n+1। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 3/2n+1। বুঝছেন? 3/2n+1। 4 নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, শুধু বুঝতে হবে, বুঝলে পারে কোনো ব্যাপার না, না বুঝলেই ঝামেলা, না বুঝে পড়ার কোনো সুযোগ নাই, অপশন নাই। আচ্ছা, আমি আশা করছি আজকের ক্লাস আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন। 127 পর্যন্ত হলো। আগামীকাল কি বার? আগামীকাল মনে হয় বুধবার। হ্যাঁ, আগামীকাল আমাদের জ্যামিতি ক্লাস হবে, এই সকালবেলাতেই হবে 7টার সময়। জিওমেট্রি ক্লাস হবে, বুধ বৃহস্পতি জিওমেট্রি ক্লাস, ঠিক আছে? জিওমেট্রি ক্লাস হবে। শুক্রবার আমি একটা ক্লাস নিব, যেটা এই সমান্তর ধারার উপর, সরি গুণোত্তর ধারার উপর নেই বা জ্যামিতির উপর নেই, মানে সোজা কথা এখন থেকে প্রতিদিন ক্লাস চলবে সকাল 7টায় আপাতত, ঠিক আছে? আর সকাল 7টা থেকে যখন আমরা শিফট হব, আমার মনে হয় সকালের সময়টা না খুব ভালো একটা সময়, বুঝছেন? এই সকালের সময়টা আমরা তো অনেকেই যারা নামাজ কালাম পড়ে তারা নামাজ কালাম পড়ে কিন্তু আবার ঘুমায়। এই সকালের সময়টা কাজে লাগে না, সকালের সময়টা যদি আপনি কাজে লাগাইতে পারেন এটা কিন্তু বেস্ট সময়, আমার মনে হয় কাজে লাগানো উচিত। হ্যাঁ, সকালে ক্লাসটা খারাপ হচ্ছে না, আমার ভালোই লাগছে, আমি এনজয় করছি। রাতের ক্লাসে রাতে নেওয়া হচ্ছে, সকালে আমার জন্য ভালো লাগে আর কি। এখানেই রাখতে চাচ্ছি, মানে 127 পর্যন্ত থাকলে 128 থেকে আবার পরবর্তীতে করাবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।